ইসমাইল এটা খুবই ধরেন মজার ক্যারেক্টার। অনেকগুলো রিলিজিয়নে, অনেকগুলো মানে হচ্ছে যে বেসিক্যালি সেমিটিক রিলিজিয়নে আপনারা তো জানেন। আর এক ভাই ছিল, তার নাম কি সেটা জানেন আপনারা? তার নাম হচ্ছে ইসহাক। হ্যাঁ, এখন আহ হযরত ইব্রাহিম যে কোরবানি দিতে গেছে, সেটা কারে নিয়ে কোরবানি দিতে গেছিল? এটা কিন্তু, এটা নিয়ে কিন্তু একটা ডিবেট আছে। ইহুদি এবং খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে ইসহাক, আর মুসলমানদের কাছে এটা হচ্ছে ইসমাইল। এখন ধরেন লজিক যদি চিন্তা করি, আমার মতে ইসমাইল হওয়ার বেশি। কিন্তু এটার আমি ডিটেইলে ঢুকবো না। এটার কারণ হচ্ছে ধরেন ওই যে ফরাদ ভাই কোরবানি নিয়ে একটা ফতোয়া দিয়ে একটা প্যাচ লাগছিল না? এইসব প্যাচ ট্যাচের কি দরকার? ফলে এই প্যাচের ভিতরে না যাই। যে কারণে আমি এটার কথা বললাম সেটা হচ্ছে যে ইহুদিদের ভিতরে একটা পপুলার বিলিভ আছে। সেটা হলো এরকম যে আব্রাহাম মানে ইব্রাহিম, সে হচ্ছে তার এক পোলারে পূবে যাইতে হয়েছে। তো তার এই পোলা পূবে চলে আসছে। ঠিক পোলা না, মানে তার ধরেন বংশধর, উত্তর পুরুষ, তাদেরকে পূবে যেতে বলছে, সে পূবে আসছে। পূবে আসার পরে ওইখান থেকে হচ্ছে আব্রাহাম, তো শুরুর আটা বাদ হয়ে গেছে। তারপরে আছে খালি হচ্ছে ব্রাহ্মণ, এইখান থেকে আসছে ব্রাহ্মণ। ফলে ব্রাহ্মণরা, এইখানের যে এরিয়ান, হ্যাঁ, এই সনাতনী যে ব্রাহ্মণ, তারা আসলে আব্রাহামের সন্তানেরা। এরকম একটা ইহুদিদের ভিতরে একটা পপুলার বিলিভ আছে। তো এখন এইটার ব্যাপারে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে আব্রাহামের ল্যাঙ্গুয়েজ কি ছিল, এটা কি আপনারা জানেন? আব্রাহাম ছিল হচ্ছে উরের বাসিন্দা, নগরী। উরের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসলে সেমিটিক ল্যাঙ্গুয়েজ। আর ধরেন এই ব্রাহ্মণদের, বামুন যারা আর কি, ধরেন ইন্ডিয়ান যে এরিয়ান, এই এরিয়ানদের কি, তারা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান। তো তাহলে এই চেঞ্জটা কখন হলো? কখন হচ্ছে যে সেমিটিক থেকে একদম ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, তো এইটার হয়তো কিছু মজার ইন্ডিকেশন পাওয়া যায়। সেটা হচ্ছে যে মাঝখানে একটা পিরিয়ড ছিল যখন হচ্ছে পার্সিয়ায় এরা স্লেভারিতে ছিল, এই ইহুদিদের একটা ইয়ে। ধরেন সাইরাস যেমনি করে পার্সিয়ানদের, এই ইহুদিদের ফ্রি করছে ব্যাবিলন, ব্যাবিলন থেকে, ব্যাবিলনিয়ান স্লেভারির থেকে, তেমনি করে পার্সিয়ায় কিছুদিন এরা স্লেভ ছিল, একটা 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 ট্রাইব। এবং বাইবেলে কিন্তু এটা ওই যে 12 লস্ট ট্রাইব বলে একটা কনসেপ্ট আছে আর কি। যারা বাইবেল স্টাডি করে তাদের ভিতরে, যাদের ট্রেস পাওয়া যায় না। ফলে এরকম একটা ধরেন একটা ইকুয়েশন আছে, মেবি ধরেন এরকম এরকম। তো ওই স্লেভারির সময় এই জিনিসটা ঘটা সম্ভব। স্লেভারিতে যে আসলে কমপ্লিট লিঙ্গুইস্টিক কালচারাল শিফট হয়, সেটা তো আমরা এই মডার্ন স্লেভারিতেও দেখছি না। ধরেন আফ্রিকান আমেরিকান যারা, তারা তো আসলে ধরেন তারা তো খুবই ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে কালচারে চলে গেছে, তাই না? আবার ধরেন নিজের কালচার যে পুরোপুরি ছাড়ছে তা না, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি চলে গেছে। মানে ধরেন আমেরিকান স্লেভারি ছাড়া হয়তো আমরা এখনকার যেই জ্যাজ র‍্যাপ এই জিনিসগুলো হয়তো পাইতাম না। মানে এরকম কিছু কিন্তু আর্গুমেন্ট আছে। আমার ডিটেইল পড়ালেখা নাই, যাদের আছে তারা নিশ্চয়ই জিনিসগুলো জানেন। আমি হচ্ছে ধরেন মানে উইকি রিডার টাইপের, তো আমি ধরেন এই টুকটাক ২ টা জিনিস বইলা মনে করেন যেটা করতে চাই আর কি। তো এটা তো সাকসেসফুল না, জ্ঞানী জ্ঞানী লোকেরা থাকে, এটা একটা ঝামেলা। এনিওয়ে, তো ওই সময় হচ্ছে যে এই লিঙ্গুইস্টিক শিফটটা ঘটতে পারে। এইখানে আপনারা যারা সংস্কৃতের ব্যাপারে একটু জানেন, তারা হয়তো জানেন যে আদি সংস্কৃত যে ডকুমেন্ট যেটাকে ধরা হয়, বা ধরেন অনেকখানি সংস্কৃত, সেটার নাম হচ্ছে সেটার নাম না ঠিক, সেটা আসলে একটা হর্স ট্রেনিং ম্যানুয়াল। এইটা পাওয়া গেছে হচ্ছে মিডল ইস্টে। মিডল ইস্টে মানে হচ্ছে ডেফিনেটলি বললে সিরিয়ায়। সিরিয়ায় হচ্ছে একটা এম্পায়ার ছিল, মিটানি এম্পায়ার বলে এর নাম ছিল, মিটানি এম্পায়ার। এই মিটানি এম্পায়ার, এদের ডকুমেন্ট এটা।
এবং এই মিটানি যে কালচার, সেটার পরে কোনো ট্রেস পাওয়া যায় না, এটা যে কই গেছে এটা আর পাওয়া যায় না। মিটানিরা এদেরকে বেসিক্যালি হচ্ছে যে ধ্বংস করে হচ্ছে ধরেন বেবিলনিয়ান, তারপরে হচ্ছে পার্সিয়ান, তারপরে ধরেন ওই টার্কিতে একটা ইয়ে ছিল হিটটাইট, হ্যাঁ, এইরকম অনেকগুলা অনেকগুলা সিভিলাইজেশনের একটা যুদ্ধের ভিতর দিয়ে মিট্টানিরা নাই হয়ে যায় আর কি। কিন্তু মিট্টানি তাদের যেই যারা ছিল গভর্নড প্রজা, এই প্রজাদের ল্যাঙ্গুয়েজ ছিল ডিফারেন্ট, আর এদের ল্যাঙ্গুয়েজ ছিল ডিফারেন্ট। মানে মিট্টানিরা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, আর প্রজাদের ল্যাঙ্গুয়েজ ছিল সেমিটিক। তার মানে হচ্ছে যে এরা আপনার ধরেন এই যে আমাদের দেশে আপনারা কেউ ইয়ে ছিলেন, সোনালতা, সোনালতা, সোনালতা ছিলেন, ওই সোনালতার মতো আর কি। মানে ধরেন এই ধরনের শাসনগুলা বেসিক্যালি সোনালতার মতো টাইপের, মানে উপরে একটা ইয়ে কাইন্ড অফ এই সাকারফিশ টাইপের আর কি। যে এরা উপরে থাকে ওই গাছ দিয়ে খায়, গাছের লগে এদের কোনো আসলে রিলেশনই নাই। সোনালতা আপনারা খেয়াল করছেন, তারা কিন্তু আসলে ধরেন টাচের ভিতর দিয়ে নেয় খাবার, তাদের কিন্তু সোনালতার যে কোনো একটা শিকড় এই গাছের ভিতরে ঢুকছে তা কিন্তু না। তারা বেসিক্যালি খাবারটা নেয় হচ্ছে টাচের ভিতর দিয়ে, আর কিছু মনে হয় বানায়, মানে কি কি জানি ফাংশন আছে। আহ, এমনিতে এই ধরনের একটা যদি পরগাছা যেটাকে বলে, এই ধরনের কিন্তু একটা পজিটিভ ঘটনা আছে, সেটা ডেফিনেটলি এটা না। পজিটিভ ঘটনা সেটাকে বলে হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। এটা আপনারা নাকি জানেন, মানে একটা আর একটাকে বাঁচায়, বা মানে একটা ছাড়া আর একটা বাঁচতে পারে না। ডিপেন্ডেন্সি, এটা কোডিপেন্ডেন্সি। কিন্তু সোনালতার বেলায় কিন্তু কোডিপেন্ডেন্সি না, সোনালতা হচ্ছে উপরে থাকে এবং তারা প্রায়শই নিচের গাছটাকে মারি হরায়। এমন ঘটনাও হয়। এনিওয়ে, তো এই মিডটার্নি পপুলেশন এবং এম্পায়ার এটা ছিল এইরকম। তো পরে তারা হচ্ছে যে যাদেরকে এরা মনে করেন যে পুরো নাই করে দেয়, তারপরে এরা কই যায় টাইমলাইনের দিক থেকে যদি দেখা হয়, তাহলে হচ্ছে ধরেন এই ইন্ডিয়ায় যে ইয়েরা আসে, এরিয়ানরা, এরিয়ান মাইগ্রেশন যেটাকে বলে আর কি, সেইটা এবং এই মিটানি এম্পায়ার যখন থেকে নাই ইতিহাসে, এই টাইমলাইনটা মেলে। হ্যাঁ, মানে ধরেন ওরা নাই, তারপর থেকে এই জায়গায় এরকম একটা জিনিস অ্যাপেয়ার হচ্ছে। এদের ধরেন দেবদেবতার থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো জিনিসের হচ্ছে খুবই মিলের জায়গা আছে, যে কারণে হচ্ছে ওই যেটা বললাম হর্স ম্যানুয়াল, ওইটাকে মিটন ল্যাঙ্গুয়েজের, কিন্তু ওইটাকে সংস্কৃতের আদি সংস্কৃত হিসেবে ধরা যায়। মানে ধরেন প্রি বেদ, বৈদিক সংস্কৃতেরও আগের। তো এরকম একটা ধরেন মাইগ্রেটরি প্রসেসের ভিতর দিয়ে এরা আসছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এখানে যেটাকে ইন্ডাস ইন্ডাস সিভিলাইজেশন বলে, সেটা এটা একটা মজার ঘটনা ঘটছে যে ধরেন এর নাম হচ্ছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডাস সিভিলাইজেশন পুরোটাই কিন্তু পাকিস্তানে। হ্যাঁ, এটা খুবই এটা মজার ঘটনা। তো সেই ইন্ডাস সিভিলাইজেশন এবং হচ্ছে যে ধরেন এই মডার্ন ইন্ডিয়ান যে ইয়ে, এটার আসলে ধরেন রিলেশনশিপ আসলে কতটা, এটা পুরোপুরি ক্লিয়ার না। ইন্ডাস সিভিলাইজেশনের লিঙ্গুইস্টিক্যালি বা কালচারালি একটা জিনিস ধরা হয় যে সাউথে দ্রাবিড়দের ভিতরে এটা কতগুলো জিনিস আছে। এবং আরেকটা মজার জিনিস হলো এই যে পাকিস্তানে একটা ট্রাইব আছে যাদের সাথে আছে যে এখনকার যে সাউথ ইন্ডিয়া এবং পাকিস্তান, এদের ভিতরে অনেকগুলা মানে খুবই স্ট্রাইকিং মিলের জায়গা আছে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এবং কালচারাল। হ্যাঁ, যেটা হচ্ছে ধরেন নর্থে, আর ওরা হচ্ছে সাউথে। এনিওয়ে, তো ফলে ধরেন এইখানে যে এরিয়ান মাইগ্রেশন, এটা এইভাবে এইভাবে ঘটছে বলে কিছু জিনিস জানে, কিছু জিনিস আন্দাজ করে, কিছু জিনিস হাইপোথেসিস। আমার এটা স্রেফ হচ্ছে যে এটার গল্প হিসেবে নেওয়াই ভালো। মানে ধরেন আমার এটা ইভেন একটা হাইপোথেসিস না, মানে ধরেন এটার পিছনে আসলে কতটা লজিক আছে, হ্যাঁ, সেটাও হয়তো ইয়ে না। কিন্তু যে কারণে আমি ইয়ে করতেছি সেটা হলো যে আহ এর চাইতো ভুয়া বেসিসের উপরে বেস কইরা ইন্ডিয়ায় এখন স্পেশালি বিজেপি ঘরানার থেকে এক ধরনের হিস্ট্রিওগ্রাফি পয়দা হয়েছে। আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি না, যেটার ধরেন দুই তিনটা ফিগার আছে। একটা হচ্ছে ধরেন ওই সদ্গুরু, আর একটা হচ্ছে সাই দীপক বলে একজন আছে। এর কোনো ভিডিও দেখছেন আপনারা? সাই দীপক, হ্যাঁ, সাই দীপক, এরকম কয়েকটা লোকজন আছে। ও আরেকজন আছে ধরেন অভিজিৎ চাড্ডা। তারপরে আছে হচ্ছে একজন আর্কিওলজিস্ট আছে, মানে তারা একাডেমি, তারা আর্কিওলজিস্ট হিসেবে মানেই না, কি জানি মোহন কি যেন এরকম একটা এরকম বেশ কিছু লোকজন আছে। তারা যে হিস্ট্রিওগ্রাফি বানাচ্ছে
সেটা হচ্ছে ইভেন তারা ধরেন তাদের নাম হচ্ছে আউট অফ ইন্ডিয়া থিওরি। মানে হচ্ছে ধরেন এই সারা দুনিয়ায় তো এখন এরিয়ানরা আছে, ইউরোপে আছে। ধরেন আপনি যদি এই আহ, আহ, এই যে এশিয়ান যে স্টেপ যেটাকে বলে, ধরেন ইউরোপে ইস্ট ইউরোপের যে জায়গাগুলো, রাশিয়া টাশিয়া, ওই আনাতোলিয়া আনাতোলিয়া, ওই যে হ্যাঁ, ওই ওই যে জায়গার এইসব জায়গায় সব জায়গায় হচ্ছে যে ইন্ডিয়ার থেকে গেছে। মানে থিওরিটা হচ্ছে আউট অফ ইন্ডিয়া থিওরি। মানে এরিয়ানরা অন্যান্য জায়গায় যে এরিয়ানদের দেখা যায়, সেটার কারণ এই না যে একটা কমন জায়গার থেকে বিভিন্ন জায়গায় এরিয়ানরা ছড়াইছে, বরং এরিয়ান সিভিলাইজেশন এবং এরিয়ান রেস এই জায়গায় পয়দা হয়েছে। ইভেন কিছু ক্লেম এমনও আছে যে ধরেন ইভলিউশনিস্টরা যেরকম আফ্রিকার থেকে ছড়াইছে বলে, তারা হচ্ছে যে এটাকে ইন্ডিয়া করে। হ্যাঁ, এবং ধরেন এটা এটা সির্ফ ধরেন সনাতনী বা এদের ভিতরে আছে ব্যাপারটা, কিন্তু তা না। এই যে ইন্ডিয়ার থেকে শ্রীলঙ্কার যে রাস্তাটা, এইটা কিন্তু ওরা বলে হচ্ছে যে রাম সেতু, আর অন্য একটা নাম আছে কিন্তু অ্যাডামস ব্রিজ। হ্যাঁ, ফলে ধরেন এটা বিভিন্ন ধরনের মিথিক্যাল এলিমেন্ট এই জায়গায় আছে আর কি। তো এরা বলতেছে যে ইভেন মানুষেরই পয়দা এখানে, এরিয়ান তো বটেই, এইখান থেকে ছড়াইছে। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো ধরনের বেস টেস ছাড়া এটা বলছে। এবং তারপর হচ্ছে যে তারা তাদের ক্লেম, যেমন সাদগুরুর একটা ক্লেম হচ্ছে যে ধরেন লেবাননে বা ইজিপ্টে ওইখানের টেম্পেলে যে হচ্ছে যে পদ্ম পাওয়া যায়, পদ্ম শাপলা আর কি। হ্যাঁ, এই জিনিস কেমনে ওই জায়গায় গেছে, কারণ এটা হচ্ছে যে ইন্ডিয়ান যে আর্টিস্ট, তারা হচ্ছে ওই জায়গায় যে মন্দির বানাই দিয়ে আসছে, সেই কারণে হচ্ছে যে ওই জায়গায় হয়েছে। ইভেন কাবা হচ্ছে একটা শিব মন্দির, এরকম কিছু ক্লেমও কিন্তু এই বিজেপি ওলাদের ওদের এই হিস্ট্রিওগ্রাফির ভিতরে এটা আছে। এবং এটারই উল্টো কনসিকুয়েন্স হচ্ছে এই যে ঘর ওয়াপসি, যে ঘরে ফেরত নেওয়া। মানে ধরেন তুমি আসলে মুসলমান না খ্রিস্টান এগুলো কিছু না, মানে যে ছিল, মিথটা ছিল যে হিন্দু হওয়া যায় না, সনাতনী হওয়া যায় না, সেটাকে তারা করার জন্য ধরেন হিন্দু রিলিজিয়ন বা সনাতন ধর্ম, এইটা হচ্ছে এক ধরনের মিশনারি বা এক্সপেনশনিস্ট একটা জায়গায় যাওয়াটা হাসিল করার জন্য ঘর ওয়াপসি বলে একটা প্রোগ্রাম তারা শুরু করছে। যেটা হচ্ছে যে ধরেন তুমি তো একসময় হিন্দুই ছিলা, ফলে তুমি হচ্ছে যে ধরো একটু গরুর মুখ খাই আবার হিন্দু হয়ে যাও, এরকম আর কি। মানে এটা কোনো না, প্রবলেম না। তো আহ, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন ওই জায়গায় চলে গেছে, তা এর ফলে যেটা হয়েছে যে এইটা একটা হিস্টোরিওগ্রাফি এবং পলিটিক্স এর গোড়া, আউট অফ ইন্ডিয়া থিওরি। যেটা হচ্ছে ধরেন এই বিজেপি, শিবসেনা, এদের যেই পলিটিক্স, এদের পলিটিক্স এর বুনিয়াদটা প্রোভাইড করে। যেটা ধরেন এমনিতে সাদা নজরে আসলে হয়তো খেয়ালই করা যায় না যে এগুলো আসলে কোনো যোগাযোগ আছে। কিন্তু এটা দিয়ে যেটা ক্লেম করা যায়, সেটা হচ্ছে পরে যা কিছুই এখানে ঘটছে, তার সবকিছুই হচ্ছে আসলে ইম্পেরিয়ালিস্ট, এইটা ক্লেম করা যায়। আমি বুঝতে পারছি যে ধরেন এর পরে যা যা ঘটছে, ধরেন এই যে হিন্দু হিন্দু সিভিলাইজেশন, আমরা হিন্দু ওয়ার্ডটাই আসলে দরকার নাই, মানে সংস্কৃত যে সিভিলাইজেশন, বৈদিক যে সিভিলাইজেশন, এর পরে যা যা ঘটছে, এর সবকিছু হচ্ছে কোনো না কোনো অর্থে ইম্পেরিয়ালিস্ট এবং কলোনিয়ালিস্ট ইত্যাদি ইত্যাদি। এবং ধরেন এটা হচ্ছে যে ধরেন সোর্ড দিয়ে জিনিসটা করা হয়েছে, সেটা আপনার সেকান্দার বাদশাকে চেনেন আপনারা? সেকান্দার সেকান্দার বাদশা হচ্ছে আলেকজান্ডার আসলে। হ্যাঁ, তো আলেকজান্ডারের যে ইন্ডিয়া তারপরে হচ্ছে যে তারপরে যারা আসছে, ধরেন ওই যে শক টক এরকম করে আসছে না, পরে আসছে ধরেন তুর্কিরা, যাদেরকে ধরেন ইংরেজের যে হিস্টোরিওগ্রাফি, যেটাকে ধরেন তুর্কিকে রিড করছে হচ্ছে মুসলমান হিসেবে। কিন্তু ইন্ডিয়ার যে ইংরেজের যে শাসন, সেটা কিন্তু খ্রিস্টানের শাসন না, সেটা কিন্তু ইংরেজের বা মডার্ন ইন্ডিয়া বা হচ্ছে ধরেন ইউরোপিয়ান শাসন ইত্যাদি ইত্যাদি। মানে এখানে ক্রিশ্চিয়ানিটি নাই। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এর সবগুলোই হচ্ছে আসলে
ইনভেডিং কালচার, ইনভেডিং রিলিজিয়ন, এবং বাকি এইখানের যেগুলো আছে এগুলো হচ্ছে নেটিভ। এটা হচ্ছে তাদের এটা ধরেন পলিটিক্যাল প্রজেক্টটা হচ্ছে সনাতনীদের ভিতরে যে অনেকগুলো সেক্টর আছে, এই যে ধরেন নাম হিসেবে যে সনাতনী নেয়া, এটার পিছনে আসলে ওই ব্যাপারটা আছে যে অনেকগুলো যে সেক্টর আছে, জাত আছে, পাত আছে, এই যে যা কিছু আছে, এগুলো ওভারকাম কইরা তারপর হচ্ছে যে ধরেন এক ধরনের সোকল্ড নিখিল ভারতীয় হয়ে ওঠা, এইটার একটা প্রজেক্ট হিসেবে এটা প্রোভাইড করে যে ডিভিশন গুলো হচ্ছে যে অ্যাসাইড রেখা এটা কোন নাম দিয়ে দিতে পারে। নাম দিয়ে দিতে পারে হচ্ছে যে সনাতনী। হোয়াই নট হিন্দু? কারণ হিন্দুটা হচ্ছে বাইরের লোকেরা তারে যা ডাকতো, মানে ওরা হিন্দুকে দেখতেছে হচ্ছে নিগার টাইপের একটা শব্দ হিসেবে। এখন ধরেন নিগার তো আমেরিকান ব্ল্যাকরা তাদের নিজেদেরকে নিগার ডাকতো না, তাই না? নিগার তো হচ্ছে আমেরিকান ব্ল্যাকদের বা হচ্ছে যে ওভারঅল ব্ল্যাকদের হোয়াইটরা নিগার নামে ডাকতো। তো হিন্দু শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ যেটা হচ্ছে অন্যরা, স্পেশালি পার্সিয়ানরা, পরে গ্রিকরা, অন্যরা তাদেরকে এই নামে ডাকতো। সেই কারণে হচ্ছে যে এটা তারা এটা ফালাই দিতে চায় এবং হচ্ছে যে এরকম একটা নাম, সনাতনী নাম নেয়ার ভিতর দিয়ে তারা হচ্ছে যে নিজেদের ভেতরকার যে ডিভিশন এটা উতরাই উঠতে চায়। যেটা আপনি ধরেন ধরেন এই ইসলামী পলিটিক্স যারা করে এদের ভিতরে অনেক কখনো কখনো দেখতে পাবেন তারাও হচ্ছে নিজেদের যে ডিভিশন গুলা এগুলা উতরে তারপর হচ্ছে যে একটা বড় মোর্চা কেমনে করা যায়। এই কারণে দেখবেন যে যারা হচ্ছে যে একটু এলেন্দার ইসলামী আতেল বয়াতি, তারা যেটা করে তারা হচ্ছে যে তাদের দুঃখ হচ্ছে এইটা আর কি। এইটা হচ্ছে ধরেন ওদের হিস্টোগ্রাফি, এই জায়গায় তারা যাইতে চায় এবং এটার ভিতর দিয়ে এর পরে যারা আসছে তাদের সবাইকে হচ্ছে যে ইনভেডার হিসেবে দেখা, এটা হচ্ছে ইম্পেরিয়ালিস্ট হিসেবে দেখা, এইটা ইয়ে করতেছে। যে কারণে ধরেন কয়েক বছর আগে এই দিল্লিতে একজন হোয়াইট মাইয়া হচ্ছে যে গ্যাং রেপড হয়েছিল, এইটা তারা দেখে হচ্ছে আহ ধরেন সেই কলোনাইজেশনের রিভেঞ্জ হিসেবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইয়ে ব্যাপার যে ধরেন বই এই যে সকালবেলা যেটা বলছিলাম যে নিউজ হয়েছে সাদ্দামের বোন ভাগাই নিয়ে গেছে হচ্ছে ছাত্রদলের লিডার। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলা, এইগুলা যে ধরেন মজা পাওয়া এবং এটা যে আসলে একটা সিগনিফিক্যান্ট ঘটনা, ঘটনা এই অর্থে যে এটা আসলে একটা আইদার রেজিস্ট্যান্স অথবা একটা রিভেঞ্জ। হ্যাঁ, মানে হচ্ছে ধরেন আপনার আহ যেই পক্ষ মাইয়া দেয় সে হচ্ছে নিচে, মানে সে হচ্ছে ধরেন রিভেঞ্জের শিকার, আর যে যে হচ্ছে মাইয়া নেয় সে হচ্ছে রিভেঞ্জটা নিচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। ধরেন হাজার হাজার বছর ধরে তো এটা ঘটে। আপনার এম্পারারদের যে বউ সাপ্লাই দিত না, যেমন ধরেন ইয়েও করছে মনে হয়, ওই গ্রিকরা যখন আসছিল তখনও এরকম কিছু ঘটনা ঘটছিল যে কোনো একজন আহ আলেকজান্ডারের পরে কোন একজন গ্রিক রাজা সে হচ্ছে আপনার মৌর্যদের ওইখানে মাইয়া দিছিল আর কি। এনিওয়ে, এখন এই এই যে বিষয়গুলা and ঘটনা হচ্ছে, কিন্তু আমরা যদি ধরেন হিস্ট্রির অন্য কিছু ঘটনা যদি দেখি, সকালে যেটা বলছিলাম যে আর কিছু কনস্ট্যান্ট বা ভেরিয়েবল ইনসার্ট করা যাতে হচ্ছে যে ডিফারেন্টলি হয়তো আমরা একটা পার্সপেক্টিভ পাবো। অন্য একটা ঘটনা হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে ধরেন যেটাকে ওই ধরেন সোনাযুগ বলা হয়, ইন্ডিয়ান সোনাযুগ, সেই সোনাযুগ দেখেন খেয়াল করেন এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে ইয়ে না, ইন্ডাস সিভিলাইজেশনের এরা না। হ্যাঁ, কিন্তু আপনি যদি রিয়াল এই জায়গার যদি কোনো একটা কিছু নেটিভ বলে কোনো কিছু কিছু যদি ভাবতে চান তাহলে মেবি ওই ইন্ডাস সিভিলাইজেশন কি ভাবতে হবে এর। কিন্তু যেটা ওরা হচ্ছে আপনার সোনাযুগ হিসেবে ধরে সেটা তো ধরেন এই যে এই মৌর মৌর ধরেন মৌর্যদের থেকে শুরু। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই গুপ্ত, হ্যাঁ, এই জায়গায় আসলো। তো এই যে ব্যাপারগুলা এটার আপনারা যদি ধরেন কালচারাল, ফিলোসফিক্যাল, সায়েন্টিফিক যে স্পার্কের কথা চিন্তা করেন তাহলে স্পার্কটা আসছে হচ্ছে ওই সেকান্দার বাদশা। মানে এই পুরো ঘটনাটা শুরু হয়েছে আসলে ধরেন আপনার এই আলেকজান্ডারের ইন্ডিয়া অ্যাটাক থেকে। এইটা এইটা অ্যাটাক থেকে কিরকম আসছে যে ইভেন আপনার মৌর্যদের মৌর্য ফার্স্ট মৌর্য সম্রাট কে? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো? তো ধরেন উনি যখন এটা ইয়ে করছে তার যে ওয়ার টেকনোলজি,
এই ওয়ার টেকনোলজি যেমন ধরেন এই ইন্ডিয়ায় ইন্ডিয়া হচ্ছে যে আপনার এই সকল সোর্ড যেটা আছে না, সোর্ড সোর্ড কিন্তু ইন্ডিয়া আসলে ওইভাবে পাওয়া যায় না। খান্ডার টান্ডার এরকম কিছু নামে কিছু একটা জিনিস পাওয়া যায়, সেটা অনেক ছোট একটা ছুরি টাইপের একটা বিষয়। সোর্ড দিয়ে যে যুদ্ধ করা এরকম যে জিনিসগুলা, এইগুলো আসলে ওইভাবে ইন্ডিয়ান যে এর আগের মৌর্যদের আগের যে হিস্ট্রি, সেখানে আসলে ওইভাবে প্রেজেন্ট দেখা যায় না। কিন্তু ধরেন এই চন্দ্রগুপ্তের যে ওয়ার ইয়ে এই অনেকগুলো জিনিসই হচ্ছে আপনার আলেকজান্ডারের যে আপনার ওয়ার কি বলা যায় এটাকে টেকনোলজি, সেই টেকনোলজির থেকে তার নেওয়া, এবং সেইখান থেকে আসলে সে এই এম্পায়ারটা বিল্ড আপ করতে পারছে। এবং ধরেন এইখানে যে আপনার সায়েন্স থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো করছে, এর অনেকগুলোই আসলে ধরেন ততদিনে যেটা হয়েছে যে গ্রিক মোটামুটি মরে যাচ্ছে, এবং সেটা হচ্ছে যে কাইন্ড অফ এই এই নতুন একটা রিলেশনের ভিতর দিয়া ইন্ডিয়া একভাবে ইমার্জ করতেছে। আবার গ্রিকে ধরেন আসছে হচ্ছে সেই ইজিপ্ট, মেসোপটেমিয়া এইসব জায়গার থেকে। পার্সিয়ান ধরেন আদি যেই এই সিভিল রাইটস বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো হচ্ছে আসছে হচ্ছে ধরেন পার্সিয়ার থেকে। পার্সিয়া হচ্ছে বহু কিছুরই শুরু হচ্ছে পার্সিয়ায়। তো ধরেন এই যে অশোকের খাম্বা যেটা বলছিলাম, এইটা আসলে এই ধরনের জিনিস গ্রিকদের ভিতরে দেখা যায়, এবং ইজিপ্টে আপনি পাবেন, এবং পার্সিয়ায় আপনি পাবেন। আপনি যদি পার্সিপোলিসের যে আর্কিটেকচার সেটা যদি খেয়াল করেন, তাহলে হচ্ছে যে এই অশোকান আর্কিটেকচারের বেশ কিছু জিনিসপত্র পাবেন। তো এখন মানে বলতে চাচ্ছি যে যাতে ওরা হচ্ছে ইম্পেরিয়ালিজম, ইনভেডার এরকম ভাবে বলে, সেটা আসলে ইভেন ওদের যেটাকে হচ্ছে সোনালী যুগ বলে সেটাকে ইনিশিয়েট করে, অথচ ওরা হচ্ছে যে জিনিসটাকে এইভাবে দেখে। এবং ইন রিয়ালিটি ধরেন যে মিথগুলো আছে সেটা ধরেন ইসলাম প্রচার, যে মুসলমান বন্ধু কি তলোয়ার দিয়ে মুসলমান বানাইছে। তো তাহলে হচ্ছে দিল্লিতে কেমনে হচ্ছে যে আপনার দিল্লিতে রাজধানী না, মুঘল রাজধানী, সেখানে হচ্ছে যে কেমনে হিন্দু মেজরিটি থাকে। মানে এগুলো খুব উইয়ার্ড ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধরেন এটা যে সম্ভব উইদাউট এনি আপনার ইম্পেরিয়ালিস্ট বা হচ্ছে যে এম্পায়ারের মদত ছাড়া, একটা চিন্তা, রিলিজিয়ন এই জিনিসগুলো যে ছড়ানো সম্ভব, এটার এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্দোনেশিয়া। ধরেন ইন্দোনেশিয়া কেমনি মুসলমান হয়েছে? ইন্দোনেশিয়া কি মুসলমান একটা এম্পায়ার বানাইছে তারপরে কি মুসলমান হয়েছে? নো। ইন্দোনেশিয়া হচ্ছে বেসিক্যালি এটা ছড়াই হচ্ছে ব্যবসায়ীদের ভিতর দিয়ে। ফলে ধরেন এই যে এই শর্ট থিওরি, এরপরে অন্য যে আরো তো কতগুলা মানে ওদের যুক্তি টুক্তি এগুলার কোনো জিনিসটা হচ্ছে যে একাডেমিক্যালি খুবই ফানি লাগে, হ্যাঁ, এবং ডেফিনেটলি ভুয়া, কিন্তু খুবই পাওয়ারফুল। মানে ধর যখন কোনো একটা কিছু পপুলার হয়, তাইলে যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটা তাদের আছে। হ্যাঁ, এই রেনেসাঁকে হচ্ছে যে এরকম একটা সোনালী যুগ ধরা হয়। তার আগে যদি চিন্তা করেন, তাইলে ধরেন আপনার মিডল এজে স্পেশালি হচ্ছে সুলতানি মোগল যেই ইয়ে সেই সময়টা হচ্ছে যে আপনার ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি রেভিনিউ এবং প্রোডাকশন জেনারেট করা কান্ট্রি, এবং পপুলেশন বলেন, টেকনোলজি, বহু অর্থেই ইন্ডিয়া হচ্ছে খুবই উপরের দিকে। এইখানে একটা মজার জিনিস হচ্ছে এই সময়ে আস্তে আস্তে ইন্ডিয়ার নাম হয়ে যাচ্ছে হিন্দুস্তান। আপনার তো হিন্দুস্তান শব্দটার সাথে পরিচিত। আজকে এইসব হিন্দুস্তান শব্দটাকে খুবই হিন্দি হিন্দি লাগে, বা হচ্ছে যে ধরেন হিন্দু সনাতনী লাগে। কিন্তু খেয়াল করেন এটা কিন্তু হিন্দুস্তান, গুলিস্তান, এই যে আছে না কিতাবিস্তান, ওইটা, এটা কিন্তু স্থান না। সংস্কৃতের যে স্থান সেই স্থান না। এটা কিন্তু বাংলার হচ্ছে বাংলাদেশে কিছু মানুষকে পাবেন যারা হচ্ছে স্থান লেখে হিন্দু স্থান, কিন্তু আসলে এটা হিন্দুস্থান না, এটা হচ্ছে হিন্দুস্তান। এবং এটা হচ্ছে ইংরেজরা তারা যে শুরুতে আইসা এটা কিন্তু আপনার ব্রিটেনে তারা যে বিভিন্ন ডকুমেন্ট টকুমেন্ট পাঠাইতো, এটা কিন্তু একটা লম্বা সময় এটা হিন্দুস্তান হিসেবেই ছিল। পরে আপনার মেবি লেট 19th সেঞ্চুরিতে এটা হিন্দুস্তানটা ইন্ডিয়া হয়ে উঠছে। এই ইন্ডিয়া হয়ে উঠছে যখন হচ্ছে ধরেন যেটাকে আপনারা অনেকে ওরিয়েন্টালিজম বলেছিলেন, ওই স্টাডি যখন হচ্ছে যে হয়
হ্যাঁ, ইমার্জ করে এবং হচ্ছে যে ইয়ে হয় সেরকম একটা সময় থেকে ধরেন হিন্দুস্তান ইন্ডিয়া হইলো। যে কারণে আমি বলছি যে আসলে এই ধরেন ইংরেজিতে তো এই বইও লিখছে না কি জানো? ইন্ডিয়া ডিভাইডেড। হ্যাঁ? কিন্তু আমি বলছি যে ধরেন ইন্ডিয়া তো ডিভাইডেডই হয় নাই। ডিভাইডেড হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তান ডিভাইডেড হয়ে ইন্ডিয়া হইছে। ব্যাপারটা হচ্ছে এটা মানে আজকের যে আপনি ইন্ডিয়া, পাকিস্তান এই যে দেশগুলো দেখেন বাংলাদেশ, এরা হচ্ছে হিন্দুস্তান ডিভাইডেড হয়ে তারপরে হচ্ছে যে এই দেশগুলা হইছে। এবং আপনার দেশ তো আরো ছিল। যেটা হচ্ছে ইন্ডিয়া দখল করছে। ধরেন এই যে কি ছিল? হায়দ্রাবাদ ছিল, সিকিম ছিল, আর কি ছিল? ইভেন ধরেন কাশ্মীর। হ্যাঁ? এরকম ৩ টের কথা তো আমরা বলতেই পারি। যেটা হচ্ছে যে তারা দখল করছে। এখন ধরেন এই দখলের রেশনাল কিন্তু ওই যে ঐখান থেকে আসছে। মানে এখন যে জিনিসটা যে হিস্টোগ্রাফিটা বানাচ্ছে যে কেন এটা জাস্টিফাইড? কারণ এটা তো আমাদেরই। যেই লজিকে ধরেন ইসরায়েলের সেটেলমেন্ট হচ্ছে সেইম লজিকটা কিন্তু এই জায়গায় কাজ করে। হ্যাঁ? যেটা হচ্ছে ধরেন ইসরায়েল এবং ইন্ডিয়া, আরএসএস এবং জায়নিজম এরা আসলে কে কার কাছ থেকে কোনটা শিখছে এটা কিন্তু আসলে সবসময় ডিটারমাইন করা যায় না। হ্যাঁ? যেমন ধরেন অনেকের চিন্তাভাবনা এরকম যে যেনবা জায়নিজম থেকে এরা শিখছে। নো, জায়নিজম পয়দাই হইছে আসলে এই ইয়া আপনার জার্মানদের জায়নিজমের ইয়ে কে? বস কে? মানে যে ফাউন্ডার, ফাউন্ডার কিন্তু একজন জার্মান ইহুদি, তাই না? এবং এই আপনার জার্মানিতে ধরেন এই যে নাৎসিদের যে সাইনটা ওইটা কেন হচ্ছে যে এই ইসের মতো আপনার স্বস্তিকার মতো। হ্যাঁ? এই যে যোগাযোগটা, এই যোগাযোগটা ঘটছে হচ্ছে আপনার জার্মান স্কলাররা যখন হচ্ছে যে ইন্ডিয়ায় আইসা সো কল্ড ইন্ডিয়ান যেই সোনা যুগ সেইটা স্টাডি করা শুরু করছে এবং একটা ফান্ডামেন্টাল নেম হচ্ছে ম্যাক্স মুলার। যেটা ধরেন বঙ্কিমচন্দ্র লিখছে মোক্ষ মুলার। হ্যাঁ? আর সলিম খান কি নাম এটাকে? না, না অন্য কি যেন এটার নামে বলে সে। না, না ম্যাক্স মুলার নয়। হুম? আ আ এনিওয়ে তো এই যে যেটা আচ্ছা আমার একটা চা বা কফি দিন। হ্যাঁ? তো এ আপনার আ জার্মান যে ইহুদি এটার ফাউন্ডার, হ্যাঁ? তার সাথে আপনার এই যে ইন্ডিয়ান স্টাডি এটার পরিচয় না থাকার কোনো সম্ভাবনাই নেই। সম্ভাবনা নাই কেন? কারণ হচ্ছে ধরেন আ আপনার ইউরোপের যে সিভিল ইউরোপ যেটা, তারা তো আসলে ধরেন জার্মানদের ভাবতো বর্বর। ধরেন এই যে গথিক যে ইয়ে, হ্যাঁ? এটা বেসিক্যালি এ তো জার্মান। বারবারিয়ান ছিল। হ্যাঁ? ওরা হচ্ছে বারবারিয়ান এবং ওরা হচ্ছে ধরেন একটা ডিস্ট্রাকটিভ ফোর্স যারা হচ্ছে আপনার হলি রোমান এম্পায়ার ডিস্ট্রাক্ট করছে। এটা হচ্ছে ধরেন ওদের ব্যাপারে কমপ্লেইন এবং হচ্ছে যে ইউরোপকে মিসমার করে দিছে। তারা হচ্ছে এখন তো আর ভাবে না কিন্তু ওই সময় ভাবা হয়তো। তারা উইয়ার্ড সব হচ্ছে যে বকচ্ছপ টাইপের ইয়ে আর্কিটেকচার বানাইছে। বুঝছেন? আপনার গথিক আর্কিটেকচার এর সাথে যদি পরিচয় থাকে, গথিক অনেকগুলা গির্জা-টির্জা আছে। হ্যাঁ? তো এরকম উইয়ার্ড জিনিস বানাইছে যেটা ধরেন খুবই ডিফারেন্ট কালচারের এক ধরনের যোগাযোগ আছে। যেখানে হচ্ছে যে আপনি এই আম আ পার্সিয়ান, আ তুর্কি এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্রের এক ধরনের মিক্সচার পাবেন। তো এই জার্মানরা তারা একটা লম্বা সময় পর্যন্ত ধরেন ওই যে যেটা সকালেও বলছিলাম যে রেসিজম এর যে পিক আওয়ার সেই সময় সবাই হচ্ছে তার রেস কি এটা নিয়ে হচ্ছে যে ধরেন এখনো বাংলাদেশে বংশ পরিচয় নিয়ে যে ইয়ে হয় না যেই আম গর্ব এবং বেদনা হয় এরকম একটা জায়গা থেকে তার রেস কে কি এটা নিয়ে হচ্ছে যে একদমই জাতিগত ইয়ে ছিল আরকি টেনশন। এবং সেইখান থেকেই আসলে জার্মানরা এই ম্যাক্স মুলার এই ইন্ডিয়া এসে স্টাডি যে করে এবং হচ্ছে এই যে লিঙ্গুইস্টিক যে সিমিলারিটি এটাও আসলে অনেকখানি হচ্ছে ম্যাক্স মুলারের ইয়ে আ একটা প্লেটে রাখেন। ম্যাক্স মুলারের কন্ট্রিবিউশন আছে এই জায়গায়। তো ফলে ধরেন জার্মানরা হচ্ছে যে এই জিনিসটা করে এবং ধরেন ওইখানে ওইটা পরিচয় ঘটে। ঘটার পরে তারপর হচ্ছে যে ধরেন এই ওই জিনিসটা ইয়ে হয় যে আমি আমি যেটাকে বলি যে একটা কনসেপ্ট তৈরি হয়। যেটা হচ্ছে যে কমন পাবেন হচ্ছে আপনি এই জায়নিস্ট এবং আরএসএস, বিজেপি। খেয়াল করেন আমি কিন্তু সনাতনী, হিন্দু, ইহুদি এই শব্দগুলো বলতেছি না। কেন? কারণ হচ্ছে ধরেন আপনার আ এখনো পর্যন্ত ইহুদি বা হিন্দুদের ভিতরে
বহু বহু মেবি মেজরিটি তারা আসলে ধরেন এদের হিস্টোগ্রাফি সাবস্ক্রাইব করে না। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে ধরেন আপনি যখন এটা ইহুদি হিসেবে দেখবেন, তখন ইউরোপ আমেরিকায় একটা বড় মুভমেন্ট হচ্ছে জুস এগেইনস্ট জার্নালিজম, এরকম একটা অর্গানাইজেশনই আছে। এখন এদেরকে তাহলে আপনি কিভাবে ট্রিট করবেন? এই কারণে আমি জিনিসটাকে ইহুদি হিসেবে না বলে আমি জায়নিজম বলি। তেমনি ভাবে আমি ধরেন হিন্দু, হিন্দুত্ববাদ এইসব টার্মও আমি ইউজ করতে রাজি না। আমি আমি যেটা বলি যে ধরেন আপনি নাম ধরে বলেন যে যারা এই কাজগুলো করতেছে। যেমন ধরেন আপনি মুসলমানদের বেলায় আপনি আইসিস নাম ধরে বলেন না? আপনি আপনি তারপরে হুজি এরকম নাম ধরে বলতেছেন। হ্যাঁ? সেই জিনিসগুলো আপনি হচ্ছে ধরেন এইখানেও করেন। কারণ আ আপনি যখন এইসব টার্ম ইউজ করবেন, তখন অন্য যারা শুনবে, যাদের ওরকম ওই একাডেমিক ইয়েটা নাই, তারা তো জিনিসটা শুরুতেই শুনবে হিন্দু। তারা তো এই যে হিন্দু আর হিন্দুত্ববাদ এমনি দেখবেন এখনো যারা হিন্দুত্ববাদ লেখে, তারা হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে একটা লম্বা ব্যাখ্যা দেয়। হিন্দু আর হিন্দুত্ববাদ কিন্তু এক না। এ ২ টা কিন্তু খুব আলাদা। এইভাবে আলাদা এরকম একটা লম্বা একটা ব্যাখ্যা দেয়। এখন মানে এটা এক হচ্ছে ডেফিনিটলি কেউ না কেউ পড়ে। কিন্তু কয়জন পড়ে? এবং যারা এই জিনিসগুলো শোনে, তারা তো আসলে শুরুতেই ওই হিন্দুটা শোনে। অটোমেটিক্যালি তার হচ্ছে যে মাথার ভিতরে আগেই যে ম্যাপটা আছে, সেই ম্যাপের জায়গা মতো সে সিচুয়েট করে, আচ্ছা তাহলে হিন্দুরা বুঝি এই জিনিস করতেছে। নো, হিন্দুরা তো করতেছে না। করতেছে ধরেন আরএসএস, করতেছে ধরেন বিজেপি, শিবসেনা, শিবসেনা। ধরেন বাংলাদেশে যদি বলেন সেটা কতটা আটার করা উচিত হয়, হয় না, সেটা নিয়েও ইভেন আমাদের এখনো টেনশন করতে হয়, তাই না? কারণ বাংলাদেশে যে ইসকন এরকম এরা করতেছে। আপনি যে যারা করতেছে সেই নামগুলা বলেন। ডেফিনিটলি দেখেন আমি একটা এই হিস্টোগ্রাফির যে জায়গাগুলো হচ্ছে যে আমাদের দেখা দরকার এবং যেখান থেকে আমরা হচ্ছে যে পলিটিক্যালি একটা খুবই আলাদা একটা ন্যারেটিভ এর জায়গায় যাইতে পারবো, সেটা হলো যে আ আপনার পাকিস্তান এবং ইন্ডিয়া যখন হয়, আগেই বলছি হিন্দুস্তান ভাইঙা পাকিস্তান, ইন্ডিয়া হয়। এবং হিন্দুস্তানের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম, হিন্দুস্তান এটা হচ্ছে ধরেন এই আ বাংলাদেশের সেকুলাররা যে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলে না? এটার রিয়াল যেই এক্সপ্রেশন, লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, সেটা হচ্ছে এই নামের ভিতরে হিন্দুস্তান। মানে একদিকে হচ্ছে যে ধরেন ফার্সি, আর অন্যদিকে হচ্ছে যে এই যে হিন্দু, সেটা ফার্সির দেওয়া নাম হোক, কিন্তু ততদিনে তো এরা হিন্দু এবং এই এলাকাটা হচ্ছে হিন্দু। রিলিজিয়নের নাম হিন্দু। হ্যাঁ? আমি হিন্দু। এরকম এই জিনিসটা তো আসছে। তো সেখান থেকে ২ টা মিলা হচ্ছে হিন্দুস্তান। এটা নট আরব, নট পার্সিয়া, নট ইয়ে এম টার্কি এগুলো কিছু না। হিন্দুস্তান। এবং ধরেন আম মোগলদের মোগলদের প্রাইড ছিল। তারা হচ্ছে হিন্দুস্তানের যে তারা বাদশা, এটা ছিল তাদের প্রাইড। এবং আ ধরেন আপনার তারা তারা দুনিয়ার অন্য কোথারও বাসা না। তারা হিন্দুস্তানের বাসা। এটাই হচ্ছে তাদের প্রাইড। কারণ তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা যেই এম্পায়ার সেইটার বাদশা তারা। এবং সেটা হচ্ছে যে এই ইন্ডিয়ান মানুষের জন্য এই জিনিসটা পসিবল হইছে। অ্যা ধরেন একটা এই যে ইরফান হাবিব টাইপের এরকম কিছু স্টাডি আছে, যেখানে দেখানো হচ্ছে যে মোঘল আমলে কেন ইংরেজের মতো এতটা আকাল হয় নাই। আকাল মানে হচ্ছে এই যে ফেমিন, হ্যাঁ? দুর্ভিক্ষ। এটা কেন হয় নাই? এইটা না হওয়ার পিছে তারা যেটা একটা কারণ হিসেবে বলতেছে সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে যে জমির মালিকানার যে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়, এর আগে পর্যন্ত জমির মালিক আসলে কেউই না, ইভেন জমিদারও না। জমির মালিক ধরেন এম্পায়ার, বৃহত্তর অর্থে ধরেন খোদা। ফলে হচ্ছে জমিদারদের টার্গেট ছিল কৃষকদের বাঁচাইয়ে রাখা। কারণ কৃষক না বাঁচলে তো হচ্ছে আপনার হবে না, চাষ হবে না। ফলে তো সে খাজনা পাবে কই? ফলে ওই সময় মুঘল যে জমিদার, তাদের টার্গেট হচ্ছে কৃষকদের বাঁচাই রাখা। যখন হচ্ছে যে এরকম আকাল-টাকাল হচ্ছে, তখন তারা হচ্ছে যে গোলা ওপেন করে দিচ্ছে যাতে কৃষকরা বাইচে থাকে এবং পরের সিজনে তারা এগ্রিকালচার এ যাইতে পারে। আর ইংরেজ আমলে যেটা ঘটে যে জমি আমার, তোমার তো খাইতে হলে তো কোথাও না কোথাও চাষ করতে হবে। কোন না কোন জমিদারের আন্ডারে তো তোমার যাইতে হবে। ফলে হচ্ছে যে আমারে এত না দিলে তোমার চাষই করতে দিব না। বুঝছেন? মানে জিনিস হচ্ছে যে এই যে ক্লাসিক মার্কসিজম এ যেটা হচ্ছে যে মিনস অফ প্রোডাকশন এর যেই দখল, সেটা লিটারাল যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে ঘটে। তো এই কারণে যেটা হয়েছে যে মোগলদের ভিতরে এই ব্যাপারটা ছিল যে আপনার করা, ধরেন এই লোকাল যে পপুলেশন,
তাদের ভিতর দিয়েই তো আসলে তারা দুনিয়ার সবচেয়ে সেরা এম্পায়ার। ফলে তাদের ওইটা হচ্ছে প্রাইড। এবং ধরেন তারা যে উপাধি নিত সেইখানেও আসলে এই ধরেন হিন্দুস্তান এটা মানে অলওয়েজ থাকতো। এবং ইভেন তাদের ভিতরে আসলে যেটা অন্যদের ভিতরে দেখা গেছে ধরেন টার্কিতে, ইভেন ইজিপ্টে, হ্যাঁ, তাদের ভিতরে খলিফা হওয়ারও ওইরকম টেন্ডেন্সি খুব একটা কি দেখা গেছে কখনো? কারণ ওটা আমি আমি কখনো পাইনি। মানে মাত্রই আমার কোশ্চেনটা জাগলো যে তারা কি খলিফা হওয়ার ট্রাই করছে কিনা। কারণ খলিফা হওয়ার ভিতরে তো একটা ইউনিভার্সাল ব্যাপার আছে তো। সেই জিনিসটা ইউনিভার্সাল মানে হচ্ছে মুসলমানদের। তো তো এই যে এই জিনিসটাকে হচ্ছে তাহলে এই সময়টা হচ্ছে যে ওইরকম একটা সোনার যুগ যখন হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে। আরো মজার জিনিস হচ্ছে ধরেন আহ, আপনার এই সোনা যুগ হিসেবে এই যে রেনেসাঁর কথা যে বলতেছে ধরেন 19th সেঞ্চুরির কলিকাতা, দেখা গেছে যে ওদের যে একজন গুরু বঙ্কিমচন্দ্র, সে বলতে সে কিন্তু এটা ফার্স্ট যে বলছে যে এটা ভুয়া, সে হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার যারে হচ্ছে ধরেন এই এই যে বাঙালি মুসলমান যারা বলে তারা নেয় না, বাঙালি হিন্দু নেয় না, হ্যাঁ, পুরোপুরি বিজেপিও নেয় না। যে কারণে বিজেপি টিজেপি এদের প্রিয় হচ্ছে কে ধরেন এই যে, হ্যাঁ, বিবেকানন্দ। বিবেকানন্দ হচ্ছে এদের এই বাংলার ইয়ে হচ্ছে ফেভারিট হচ্ছে পলিটিক্যাল অর্থে বিবেকানন্দ। হ্যাঁ, কারণ বিবেকানন্দ আপনারা যদি খেয়াল করেন বিবেকানন্দ আর ইসকন এটার ভিতরে একটা ডিরেক্ট কানেকশন আছে। এবং বিবেকানন্দের ভিতরে ওই প্রাইডটা ছিল। সে আমেরিকায় অনেকগুলো লেকচার দিছে যেখানে আসলে ধরেন ইন্ডিয়ান এনশিয়েন্ট ইন্ডিয়ান যে সিভিলাইজেশন সেইটা নিয়ে প্রাইড, এইটাই ছিল তার ধরেন লেকচারের মেইন থিসিস বা জায়গা। সবগুলো লেকচারেরই খুব সম্ভব আর কি। আমি তো অত দেখিনি, আবারও বলি যে আমি তো আসলে উইকি দিয়ে হচ্ছে টার্ম খোর ইয়ে। ফলে আপনারা আপনারা যাচাই করবেন। কি জিজিয়া ছিল? মুঘলদের সময় জিজিয়া ছিল কিনা? জিজিয়া থাকতে পারে। কারো 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 ইসে কারো 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 ইসে থাকতে পারে। এবং এবং আমার ধারণা এটা সব জায়গায় না, এটা সব জায়গায় না, এটা কোথাও কোথাও। হ্যাঁ, আম কিন্তু ওটা ডিটেইল স্টাডি করে দেখতে হবে। আওরঙ্গজেবের সময় ধরেন আপনার বিভিন্ন যে যুদ্ধ-টুদ্ধ হইছে, সেইখানে হচ্ছে যখন আ রিলিজিয়াস পিপল হচ্ছে যে রিলিজিয়নের নামে যুদ্ধ করে, তখন তো আসলে ধরেন রিলিজিয়নের উপরে অ্যাটাক হবে। হ্যাঁ? তো যাই হোক ওটা মামলাটা তো আর সাফাই গাওয়ার না। আওরঙ্গজেবের উপরে আমি শুধু সাবধানে রিড করতে বলব এইটুক বইলা যে ধরেন মুঘল দরবারে মুসলমানদের চাইতে সনাতনী বা হিন্দু এলিট দরবারি এরা বেশি ছিল। এবং এটা সবচেয়ে বেশি ছিল আওরঙ্গজেবের সময়। ফলে হচ্ছে ধরেন আওরঙ্গজেবের ব্যাপারে হিন্দু মুসলমান যে প্যাচটা লাগানো হয় এটা একটু সাবধানে রিড করেন। আমি এখানে নোট হিসেবে যেটা আমি দিয়ে রাখবো সেটা হলো যে বেসিক্যালি এখনকার সময়ে আপনার যারা এই কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা নিয়ে লেখাপড়া করে লেখে, হ্যাঁ, তারা আসলে আগের মানে প্রি ব্রিটিশ যেই সাম্প্রদায়িকতা কমিউনালিজম এই জিনিসটা আদৌ বোঝেই না, আমার যেটা অবজারভেশন। কেন বোঝে না? কারণ তারা হচ্ছে যে তখনকার সময়ের ফান্ডামেন্টাল যে টেনশন এটাই মিস করে। সেই টেনশনটা কি? টেনশনটা হচ্ছে শেরশাহ যখন হচ্ছে হুমায়ুনরে খেদাই দেয়, তখন শেরশাহ তো বিভিন্ন জায়গায় ঘুরতেছিল। ঘুরে ঘুরা সে হচ্ছে পার্সিয়ায় যেয়ে শেল্টার পায়। আচ্ছা, হুমায়ুন শেরশাহ হুমায়ুন মানে হ্যাঁ, হুমায়ুন ওই জায়গায় যায়। ওই তো শেরশাহ যখন আপনার দখল করে কি মুঘল ইয়ে, হ্যাঁ? তো হুমায়ুন হচ্ছে পার্সিয়া যেয়া শেল্টার পায়। শেল্টার পাওয়ার পরে উম প্রায় বছর ২০ এরকম ঘুরছে সে পথে ঘাটে আরকি। আ তো শেল্টার পাওয়ার পরে তারপরে হুমায়ুন পার্সিয়ান যে শাহকে বলে যে মানে হেল্প করার জন্য যে সে তার এম্পায়ার আ দখল করবে আরকি, আবার দখলে নিবে। তখন শাহ শুরুতে নাকি তারে বলছে যে, "তুমি শিয়া হয়ে যাও, তাইলে তোমারে করি।" তো হুমায়ুন বলছে, "না, শিয়া কেমনে হই?" হুম? কিন্তু আ আমি হচ্ছে এরকম কথা দেই এবং আমি পরে ওসিয়ত করে যাব যে, আমি যদি এটা ইয়ে করতে পারি, তাহলে আমার এম্পায়ারে শিয়ারা কখনো কোন ধরনের ঝামেলায় পড়বে না। তারা হচ্ছে এইটায় খুবই ইজ্জতের সাথে দরবারে
থাকবে, এরকম একটা কথা দেয়। পরে ও হচ্ছে মনে করেন আপনার 15,000 সেনা চাইছিল, ওরে দিছে 22,000। হ্যাঁ, ঘোড়া টোড়া লইয়া তারপরে আইসা সে হচ্ছে যে ততদিনে শেরশাহ মরে গেছে। মরে যাওয়ার তারপরে হচ্ছে দুর্বল হয়ে গেছে, দখল করতে সুবিধা হয়েছে। তো তারপরে সে দখল করে। এরপরে ওই যে 22,000 যে সেনা আসছে, তারা তো বেশিরভাগই পসিবলি হচ্ছে যে শিয়া। তো এবং তারা কি সবাই ফেরত গেছে? যায় নাই তো। তারা হচ্ছে যে অনেকেই এই জায়গায় রয়ে গেছে এবং তারা হচ্ছে মুঘল আর্মি এবং হচ্ছে দরবার এই সব জায়গায় হচ্ছে যে খুবই বড় বড় পোস্টে ছিল। যেটা হচ্ছে অল থ্রু ছিল। এবং ধরেন আওরঙ্গজেবের যে যদি আপনি নিন্দা করতে হয় তাহলে আপনার নিন্দা করতে হবে অতি সুন্নি হওয়ার নিন্দা। ওয়াই? কারণ হচ্ছে যে ধরেন আওরঙ্গজেবের সময় যে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়, আমার অবজারভেশন হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে এইটা। মানে হলো যে ধরেন মুর্শিদাবাদে যে নবাবী হয়, এই নবাবী তারা তো হচ্ছে ধরেন মুর্শিদ কুলি খাঁ, সে ধরেন মুঘল আনুগত্য থেকে বের হয়ে যায় আর কি, মুঘলের বায়াত থেকে বের হয়ে যাবে, বায়াত তুলে নেয়। এটার কি কারণ? খেয়াল করে দেখবেন যে মুর্শিদাবাদের যে নবাব, তারা কিন্তু সবাই শিয়া। মির্জাপুরও শিয়া, সিরাজউদ্দৌলাও শিয়া। আহ, এর একটা মজার ঘটনা হচ্ছে যে সিরাজউদ্দৌলার পরের লোকজন কিন্তু আবার সুন্নি হয়েছে সামহাও। এবং হয়তো সিরাজউদ্দৌলার বউ লুৎফা, সে হয়তো হচ্ছে যে ইয়ে ছিল না আর কি, শিয়া ছিল না, বেসিক্যালি সে বান্দি ছিল। ইয়া সিরাজউদ্দৌলার প্রতি যে দরবারি এলিটদের যে ডিনাল, এটার একটা বড় কারণ কিন্তু এইটা, আমার অবজারভেশন, যে সে বান্দিরে বেগমের মর্যাদা দিছে। বুঝছেন? মানে যেটা দিয়ে এভাবে আসলে কখনো এটা খেয়াল করবেন না। আপনি হচ্ছে যে সিরাজের অত্যাচার টত্যাচার এইসব জিনিসপত্রই পাবেন, কিন্তু যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে বান্দিকে আপনার বেগমের মর্যাদা দেওয়া। এবং সেটার কারণে এটা ধরেন এখনকার এসব আপনি চিন্তা করেন, আপনার বংশে যখন এরকম কেউ একজন করে, হ্যাঁ, বংশের ইজ্জত কিসে কিসে যায়? বংশের ইজ্জত যায় হচ্ছে এরকম, আপনি যখন বান্দিরে বউ বানাবেন, আবার তার থেকেও বেশি যায় আপনার বুইন যদি হচ্ছে ধরেন আপনার পোলা চাকরের লগে কামরার লগে বাইকে যায়, তাইলে যে ইজ্জতটা যায় রে ভাই, জটিল ইজ্জত যায়, মানে ধরেন আর নাই ইজ্জত, এরকম একটা দশা হয় আর কি, বুঝছেন? তো এ- তো এখন আপনার আওরঙ্গজেবের সময় এই ঘটনাটা ঘটছে যে শিয়ারা তাদের লয়্যালটি তুলে নিছে। এবং ধরেন এই চান্সে, কারণ ইংরেজদের যতই আমরা নিন্দা করি, বাস্তবে ইংরেজরা কিন্তু তাদের কিন্তু একটা লেজিটিমেসি ছিল। মানে যেটাকে আপনারা ইতিহাসে দ্বৈত শাসন করছেন না, ইংরেজদের তো তারা তো হচ্ছে মুঘল দরবার থেকে নিয়ে আসছে, আপনার খাজনা তোলার ডকুমেন্ট নিয়ে আসছে, তারা তো ওই লেজিটিমেসি নিয়ে এই জায়গায় আসছে। তাদের তো হচ্ছে ধরেন এই নবাবদের লাগে তাদের যে যুদ্ধ, সেটা তো ওই জায়গায়, কারণ সে হচ্ছে মুঘলের ভাড়াটে লোক, যারা হচ্ছে এইখানে মুঘলের সাম্রাজ্যে খাজনা তুলতে যাচ্ছে। আর মুর্শিদাবাদের নবাবরা বলতেছে যে না, এটা আর মুঘলের নাই, এটা এখন আমার। এই জায়গায় কিন্তু কনফ্লিক্ট, ফলে ধরেন লেজিটিমেসি যত আমরা নাই করে দেই, অতটা কিন্তু না, মানে কিছু ডকুমেন্টারি ব্যাপার ছিল আর কি, অন্তত এই সরকারের চাইতে বেশি। তো এনিওয়ে, তো এখন কোন সরকার? ইউসুফ সরকার, হ্যাঁ। তো যে জায়গা থেকে এটা বলছি যে ধরেন সাম্প্রদায়িকতা এরা আসলে বোঝে না, ফলে হচ্ছে এই যে শিয়া সুন্নির যে টেনশন, এইটা এরা ধরতে পারে না। কিন্তু ইন রিয়ালিটি আমাদের সমাজে এই এই হিন্দুস্তানে, হ্যাঁ, এইখানে যেটাকে আমি ধরেন ধরেন আমি একটা নাম দিচ্ছি হচ্ছে হিমালয়ের দক্ষিণা ভুবন। হ্যাঁ, এই দক্ষিণা ভুবনে যেটা হয়েছে যে এইখানে শিয়া সুন্নির ওই টেনশন কখনোই ওরকম ভাবে ছিল না। মানে কে শিয়া কে সুন্নি এটা ধরেন ইভেন বোঝাই কষ্ট করে, স্পেশালি ধরেন এই মাজার টাজার এইসব কালচারের ভিতরে। যে কারণে আমি বলছি যে আপনি দেখবেন যে আহ, আমাদের এখানে যে কারণে আলী, হাসান, হুসেন, যে এই যে এত নাম, কারণ আলী হচ্ছে বাস্তবে বাংলাদেশের মুসলমানদের কাছে সুপার হিরো। মানে আপনি যদি একটা নেটিভ সুপার হিরোর কথা চিন্তা করেন, তাইলে হচ্ছে এদের সুপার হিরো হচ্ছে আলী। হ্যাঁ,
তো এইরকম একটা স্ট্যাটাস তার পাওয়ার কথা না। এবং হাসান হোসেন তো খালি নামই না, অন্য নামের লগে হোসেন আছে। আপনাদের এইখানে কতজনের নামের লগে হোসেন আর হাসান আছে বলেন? বেশ। এছাড়া কিন্তু ধরেন উনি তো আসলে সুন্নি, মানে যে জিনিসগুলো ফিক্সড হয়েছে যখন আমাদের এই ধরেন দাদার বাপের কাছে ইংরেজরা জিজ্ঞেসে, এই তোমার ধর্ম কি? আমার ধর্ম কি? হ্যাঁ, মানে এরকম তারা হচ্ছে চিন্তায় পড়ে গেছে আমার ধর্ম কি। পরে হচ্ছে ওরা ডিটারমাইন করছে বেশিরভাগ সময় আই থিঙ্ক। আচ্ছা, ওই খোঁজ খবর নিয়া, তাই তুমি সুন্নি, ওকে সুন্নি। আমার ধারণা এরকম ঘটনাটা ঘটছে, মানে ধরেন এইখানের যে ডকুমেন্টেশন এগুলো হচ্ছে যে কিন্তু খুবই উইয়ার্ড, মানে উইয়ার্ড কিরকম, ধরেন কাইন্ড অফ আমেরিকায় যেরকম সাদাদের দলিল করছে না জমির, হ্যাঁ ওরা ওইরকম ধরেন আপনার অ্যাবরিজিনাল ইন্ডিয়ান তারা নাই, মানে ধরেন তাদের কোনো জমি নেই, সব জমি সাদাদের। ওইরকম ধরেন একটা ডকুমেন্ট বানাই ফেললেই তো হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, যে এই যে না থাকা, এইটাকে ধরেন পরে আইসা সবাই যারা হচ্ছে যে এই কমিউনালিজম পড়া শুরু করছে, তারা পড়া শুরু করছে হচ্ছে হিন্দু মুসলমানের টেনশন থেকে। এখন দেখেন ধরেন হিন্দু মুসলমানের টেনশন কি তাহলে ছিলই না? ডেফিনেটলি ছিল। তার আগে যেটা বলে নেই সেটা হচ্ছে যে ধরেন এই যে বাঙালি মুসলমান যে টার্মটা এখন একভাবে চলতেছে, এই টার্মটা আমি ফার্স্ট পাইছি হচ্ছে বঙ্কিমচন্দ্রের ভিতরে। আমি জানি না আপনারা কেউ অন্য কোথাও পাইছেন কিনা। এবং বঙ্কিমচন্দ্র ফার্স্ট লোক যে হচ্ছে যে এই যে কলকাতার যে রেনেসা, এটা যে একটা ভুয়া জিনিস এটার কথা বলছে। এক, ২ নাম্বার যে ইম্পর্টেন্ট জিনিস বঙ্কিমচন্দ্র বলছে সেটা হচ্ছে বাংলায় একটা রেনেসা আসলেই ঘটছিল। সেটা হচ্ছে বাংলার সুলতানি আমলে। এবং বাংলার রেনেসা সে ভাবের রেনেসা বলছে চৈতন্যদেবকে, যে ওই সময় রিয়াল একটা চেতনা জাগছিল। এখন চৈতন্যদেব সে কি? চৈতন্যদেব গোস্বামী, চৈতন্যদেব ভট্টাচার্য কি? এটাও কিন্তু ওইভাবে ট্রেস নাই। হ্যাঁ? মেবি সেই ট্র্যাডিশন থেকেই আমরা লালনকে দেখতেছি যে ধরেন এই যে কোনো পদবী-টদবি ছাড়া সে যে নিজের পরিচয় ক্রিয়েট করতেছে, হ্যাঁ? মেবি ওই জায়গায় কোনো একটা যোগাযোগ আছে। তো ওই টাইমটাকে বঙ্কিম বলতেছে বাংলার সোনা যুগ। কোন টাইম? পলিটিক্যালি দেখেন এটা কিন্তু সুলতানি আমল। এবং বঙ্কিম এটাও বলতেছে এই সুলতানরা ও ঐরকম না, কলোনিয়ালিস্ট না। বঙ্কিম মুঘলদের কলোনিয়ালিস্ট বলতেছে নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ হিন্দুস্তান, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বেঙ্গল। কেন? সে বলছে যে বাংলার সৃজনতার শুরু আকবরের সময়, যখন হচ্ছে এই সুলতানি আমলকে দিল্লি পদানত করে। এটার স্বাধীনতা যখন হরণ করে তখন হচ্ছে এটার সৃজনতার শুরু। কেন শুরু? কারণ হচ্ছে ধরেন এখানের যে রেভিনিউ, মুঘল ইসে সবচেয়ে বেশি রেভিনিউ দিত আসলে বেঙ্গল। কিন্তু আপনার বেঙ্গলে আপনি কয়টা মুঘল আ আ আর্কিটেকচার ইত্যাদি পাচ্ছেন? ধরেন এখনো এই যে তাজমহল দিয়া ইন্ডিয়া যে কামাইটা করে, এর বেশিরভাগ টাকা হচ্ছে আমাদের পাওনা। ধরেন মুর্শিদাবাদ দিয়ে যে ধরেন টুরিস্ট টাকা পায়, বেশিরভাগ হচ্ছে আমাদের পাওনা। এই যে দিল্লির লালকেল্লা-টেল্লা এই যে কি জানি আছে না? হ্যাঁ? এই মানে এন্টার যে ওল্ড দিল্লি এটার যে আপনার পর্যটন যেই ভ্যালু, এটার রেভিনিউর বেশিরভাগ আসলে আমাদের পাওনা। তো এই কারণে হচ্ছে যে বঙ্কিম বলছে যে তখন তো আসলে এইখান থেকে ওইখানে চলে যায়। এখন খেয়াল করেন যে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো এই যে ঘুরপ্যাচ, এই ঘুরপ্যাচটাকে এখন ধরেন বিজেপি তারা হচ্ছে যে ধরেন ওভারঅল একটা কলোনাইজেশন এর কথা নিয়ে আসছে। এবং এটা হচ্ছে ধরেন তখনকার বাংলার মানে বাংলার সুলতানি আমলের বাংলা বা ধরেন মোগল ইন্ডিয়া, সেই সময় যে আসলে ওই সময়ের দুনিয়ায় বেস্ট কান্ট্রি ছিল, এটা কিন্তু আবার তারা করে না। মানে ধরেন এটা বললেও সেইখানে হচ্ছে যে শাসক যে মুসলমান ছিল সেইটা আবার তাদের ইসের ভিতরে নাই। হুম? শাসক মুসলমান হওয়া এটা ইম্পোর্টেন্টও না। মোগলই বলো তুমি। কিন্তু যখন তুমি হচ্ছে যে মুসলমানকে ভিলিফাই করো, তখন হচ্ছে এটার রিঅ্যাকশনে আমাদের দেখাইতে হয় যে ও তো মুসলমান। আসলে কিন্তু ইম্পোর্টেন্ট না। মানে আপনি বখতিয়ার খিলজিকে স্রেফ তুর্কি হিসেবেই দেখতে পারতেন। তারে আপনার মুসলমান হিসেবে দেখার দরকারটা কি? কিন্তু যখন আপনি হচ্ছে যে বিপক্ষ আপনাকে বলবে এটা হচ্ছে ইসলামের হামলা, তখন হচ্ছে যে আপনার আলাপটা রিলিজিয়ন এ চলে যায়।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে যে এটা বেঙ্গলের উপরে তুর্কি হামলা এইভাবে দেখেন, তাহলে কিন্তু জিনিসটা রিলিজিয়নে যায় না। আসলে ধরেন আপনি যদি খেয়াল করেন, বখতিয়ার খিলজি যতক্ষণ মুসলমান, ততক্ষণ পর্যন্ত বখতিয়ার খিলজি বাংলার সনাতনী হিন্দুদের কাছে বখতিয়ার খিলজি হচ্ছে ভিলেন, আর বাংলার মুসলমানদের কাছে বখতিয়ার খিলজি হচ্ছে হিরো। এখন ধরেন এরকম একটা সেন্ট্রাল ক্যারেক্টার যখন দুইটা প্রায় ইকুয়াল শেয়ার, পপুলেশন শেয়ার যাদের আছে, তাদের কাছে যখন এক্স্যাক্টলি অপোজিট মিনিং দেয়, তখন তারা আসলে ধরেন একটা পলিটিক্যাল এন্টিটি কেমনি বানাবে? কারণ এটা তো খুবই ফান্ডামেন্টাল একটা পলিটিক্যাল ক্যারেক্টার। বখতিয়ার খিলজি খুবই ফান্ডামেন্টাল একটা পলিটিক্যাল ক্যারেক্টার, যে কারণে ধরেন এই ধরেন আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া যখন ইয়ে করে, হ্যাঁ, সেটার ভিতরে তো ধরেন ওই জিনিসটার সেলিব্রেশন আছে। এখন এটা কি গুড অর এটা কি ব্যাড? ব্যাপারটা গুড অর ব্যাড না, মানে আপনি যখন হচ্ছে যে হিস্টোগ্রাফিতে এই জায়গায় যাবেন, তখন এই ঘটনাটা ঘটবে। আপনি যখন হচ্ছে বখতিয়ার খিলজিকে তুর্কির বদলে মুসলমান হিসেবে দেখা হিস্ট্রি লেখা শুরু করবেন, হ্যাঁ, আপনি যখন মুসলমান শাসন হিসেবে দেখা শুরু করবেন, তখন হচ্ছে এইরকম ঘটনাটা ঘটবে। কারণ আপনি অন্যকে দাগাই দিবেন, অন্যরা সেটা হচ্ছে যে তার তো ডিফেন্ড করতে হবে, সেও তো আপনাকে দাগাবে। ফলে এই যে এনমিটির শুরু, মানে এই যে দুশ্মনীর শুরু মডার্ন ইন্ডিয়ায়, এইটা অন্য লেভেলে চলে যাচ্ছে থ্রু কংগ্রেস। থ্রু কংগ্রেস কেন যে, আচ্ছা, এক নম্বর হচ্ছে যে এখন এই যে কিংস পার্টি বলে একটা আলাপ হয় না, এটা খেয়াল করলে দেখবেন কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোই আসলে জেনুইন কিংস পার্টি, এই দুইটা। হ্যাঁ, কারণ এই দুটোই একদম ডিরেক্টলি ইংরেজ বানাইছে, একদম ডিরেক্টলি, মানে এই ধরেন এটার একদম ইনিশিয়েটই করছে হচ্ছে ইংরেজরা। ফলে অরিজিনাল কিংস পার্টি হচ্ছে এই দুইটা। হ্যাঁ, এবং ধরেন সেখান থেকেই ধরেন আওয়ামী লীগ, সেখান থেকে ধরেন ধরেন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স, পাকিস্তানের বা বাংলাদেশের, হ্যাঁ। ফলে ধরেন কিংস পার্টিকে যেমন ভাবে কিছু লোক বলার ট্রাই করে, কিংস পার্টির ব্যাপারে এগুলা ভুয়া, মানে এদের এটা ইয়ে না। আর এদের ব্যাপারে এই এলাপে না যাই, মানে এখনকার ইসে পয়েন্ট হচ্ছে যে কংগ্রেস যে কাজটা করে সেটা হচ্ছে যে এইটাকে স্ট্রেনদেন করে, যেটা ধরেন জিনিসটাকে ডেফিনেটলি রিলিজিয়নের দিকে নিয়ে যায়, এবং একটা রিলিজিয়নের জিনিস অন্য রিলিজিয়নের উপরে ইনসার্ট করা শুরু করে। কি হচ্ছে, ধরেন এই আপনারা যারা রায়টের হিস্ট্রি জানেন, তারা জানেন যে রায়ট হয়েছিল দুই দিকে দুইটা, বন্দে মাতরম আর দিকে হচ্ছে কি আল্লাহু আকবার। এটা বইলে হচ্ছে দুই দিক ইয়ে হয়েছে, মানে কলকাতায় রায়ট হয়েছে ইত্যাদি। এখন এই বন্দে মাতরম কোত্থেকে আসছে? এটা বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা একটা গান বেসিক্যালি। এখন ধরেন বঙ্কিমচন্দ্রের লেখা একটা গান, বঙ্কিমচন্দ্র একদম সে নিজেকে কখনো সেকুলার দাবি করে নাই, মানে আর্লি লাইফে হয়তো করছিল, কিন্তু সে যেভাবে মরছে বা নিজেরা অলওয়েজ যেটা বলছে, সে হিন্দু, সে হিন্দু সমাজের প্রবলেম নিয়ে চিন্তা করে, হিন্দু সমাজকে কিভাবে হচ্ছে যে বড় করবে সেরকম একটা সে ধান্দা করে, হিন্দু সমাজের জন্য সে লেখে একদম আটার্ড, সে এলান জারি করে এটা করছে। তা এখন সে যখন একটা গান লিখছে, সেটা ধরেন হিন্দু কমিউনিটির জন্য লিখছে, সনাতনীদের জন্য লিখছে। এখন সনাতনীরা তো হচ্ছে তাদের কাছে দেশ হলো মা, ধরেন মা হচ্ছে দেবী, আবার ধরেন পতি দেবতা, এরকম আর কি। মা আর পতি এদের ওয়েট তো আসলে সমান, মানে মা হচ্ছে সবার মা। ফলে দেশকে মা হিসেবে দেখা এবং বন্দে মাতরম দেবীর বন্দনা করা। এখন তাহলে এটা হচ্ছে সনাতনী হিন্দুদের একটা গান। এখন আপনি চিন্তা করেন, এটাকে যখন আপনি বলবেন, মুসলমানদের বলবেন যে এটা সবার গাইতে হবে, এটা যে না গায় সে ভারতীয়ই না, মানে সে সে হচ্ছে আপনার ইংরেজের দালাল, সে হচ্ছে বিদেশি। হ্যাঁ, তখন কি হবে? আমি এই যে উম, শুরুতে যে জিনিসটা বলছিলাম, যে আইডিয়া যেভাবে ছড়ায়, ধরেন আপনার সেই আলেকজান্ডারের সময় থেকে যেইভাবে ছড়ায়, সেই অর্থে কোনো একটা আইডিয়া যখন কোনো একটা জায়গায় যায়, সে তো কোনো একটা অর্থে একটা নেটিভ ফর্মও নেয়, এবং সে এই জায়গার হয়ে ওঠে, এবং তার ভাপে অন্য কিছু ঘটনা ঘটে।
যেমন ধরেন এই যে বৈষ্ণবদের কথা বললাম, যেমন বললাম হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান যে সোনা যুগ সেই টাইমের কথা। হুম? সো তো উম এই যে বিষয়টা কংগ্রেস যেটা করলো সেটা হচ্ছে যে এই এই যে জিনিসটা এইটাকে হচ্ছে বলল যে এইটা ইন্ডিয়ার, তাদের কথা হচ্ছে ভারত, হ্যাঁ? ভারতের এটা হচ্ছে ধরেন জাতীয় সঙ্গীত। এইটাই হচ্ছে সবাই গাইতে হবে। যে এইটা ওন করে না এক্সাক্টলি এখন আ ইন্ডিয়ায় আপনার বিজেপিরা জয় শ্রীরাম বলে যেটা করতেছে না? এক্সাক্টলি সেইম ঘটনা এই বন্দে মাতরম নিয়ে ছিল। যে বন্দে মাতরম বলবে না সেই হচ্ছে আপনার আর সে আর ইন্ডিয়ান না, মানে সে আর ভারতীয় না। সে হলো বিদেশী। সে হলো কলোনিয়ালিস্ট, সে হচ্ছে ইনভেডর। হ্যাঁ? অ্যা উম এরকম। এই জায়গায় হচ্ছে কনফ্লিক্ট এর শুরু। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এইটা ততক্ষণ পর্যন্ত কনফ্লিক্ট হয় না যখন আপনি এইটা মানেন যে হিন্দু, বৌদ্ধ, মুসলমান যে যাই হোক সে তার দেশকে বাই ডিফল্ট ভালোবাসে। কেউ একজন নাই বাসতে পারে, কেউ একজন তো হাসিনা হইতেই পারে না? কিন্তু আপনার বাই ডিফল্ট তারা ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার যে এক্সপ্রেশন সেটা তো তার মতো হবে। হিন্দুরা তো হিন্দুর মতো ভালোবাসবে। মুসলমানরা তো মুসলমানের মতো ভালোবাসবে। মুসলমানদের ভালোবাসা কেমন? যেমন ধরেন নজরুল যখন গায়, "এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি।" অ্যা এইখানে তো আসলে এইটার ভিতরে কোনো যেটাকে বলে অ্যানিমিজম সেটা নাই। মানে এই ধরেন দেশের উপরে কোন ধরনের আপনার জৈব ব্যাপার-স্যাপার ইম্পোজ করার ব্যাপার নাই। এখানে ভালোবাসা আছে। ইভেন ধরেন এটা এই মুসলমানদের ভিতরেও যাওয়ার দরকার নাই। হিন্দুদেরই চিন্তা করেন, ধরেন আপনি ডিএল রায়ের গানটা চিন্তা করেন। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ওইখানেও কিন্তু এই যে মায়ের কনসেপ্টটা নাই। খেয়াল করছেন? হ্যাঁ? তো এই যে ব্যাপারটা যখন হচ্ছে যে আপনি একটা কমিউনিটির জিনিসকে অন্য কমিউনিটিরও করতে হবে, এটা যখন আপনি ইয়ে করবেন, তখন হচ্ছে কনফ্লিক্ট এর শুরু হয়। আপনি যখন বাংলাদেশে আপনার ধরেন মসজিদে পূজা করার চিন্তা করা যেমনি করেছে যেটা ভায়োলেন্ট এবং ইয়ে চিন্তা, তেমনি করে উল্টোটাও তো তাই। এবং তাকে তো করতে যায়ও না কেউ। কিন্তু কেউ যদি বলে যে এটা হচ্ছে সার্বজনীন উৎসব, হ্যাঁ? তখনই তো ঝামেলাটা হয়ে যায়। এই যে তো কংগ্রেস এক্সাক্টলি এই কাজটা করছে এবং পরের যে ঘটনাদি সেটা হচ্ছে রিঅ্যাকশন। কারণ এটার এ হুম, পরে এইসব কাজ করতে গিয়া তারা আসলে যেটা যে জিনিসটা হচ্ছে ধরেন এই জায়গায় একটা বড় অর্থে জয়েন করছে হচ্ছে কলিকাতার যেই আ সনাতন ধর্মীয় এলিট, কলিকাতার এলিট তারা। তারা জয়েন কইরা তারা যেটা করছে আ ধরেন আমাদের এই 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 আ যে ন্যাশনাল গান যেটা আছে, হ্যাঁ? এইটা তো আপনারা তো জানেনই বঙ্গভঙ্গুর সময় লেখা হইছে, বঙ্গভঙ্গর পরে। তো বঙ্গভঙ্গের আরেকটা সিগনিফিক্যান্স আছে। সিগনিফিক্যান্স টা হচ্ছে যে বঙ্গভঙ্গ তো হইল। হওয়ার পরে সেটা তো রদ হইল আবার, তাই না? তো এই যে রদ হইল, এই রদ হওয়ার সময় এই একই সময় কিন্তু আরেকটা ঘটনা ঘটছে। যেটা অনেকেই আসলে খেয়াল করে না। ঘটনাটা হচ্ছে এতই বড় কিন্তু এতই বেখেয়ালে আছে, এতই বড় যে ধরেন আজকে আমি হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকার থেকে আমি হচ্ছে পটুয়াখালী নিয়ে গেলাম। এরকম একটা বড় ঘটনা। ধরেন ক্যাপিটালটা স্রেফ অন্য জায়গায়। ঢাকার ক্যাপিটাল নাই। মানে এক্সাক্টলি এই ঘটনাগুলো। ধরেন ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল তো কলকাতা। সেখান থেকে সেটা দিল্লিতে গেল কেন? অ্যা কেন গেছে এরকম বহু কিছু মোটিভ-টোটিভ ইত্যাদি থাকতে পারে। এটা খুবই সিম্বলিক একটা ব্যাপারও আছে। ধরেন মোগলদের যেই ক্যাপিটাল সেইটা যদি লিটারালি দখল করা না যায় তাইলে হয়তো ওই সিম্বলিক মিনিং টা পাওয়া যাবে না। সেইটার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু এর obvious যে ফলাফল সেটা বুঝতেই পারেন যে এটা আ সাইকোলজিক্যাল একটা হিউজ একটা ইয়ে পড়ে। এটা একটা সাইকোলজিক্যাল টোল আছে। মানে আপনি আজকে ঢাকায় আছেন, কালকে হঠাৎ করে যদি দেখেন আপনি একদিন অন্যান্য সবাইরে মফ-টফ বলে এসব গালি দিতেন, হ্যাঁ? গ্রাম্য-সাম্য কইতেন, কোত্থেকে আইছে এরকম। ফাট করে হচ্ছে যে আপনি দেখলেন যে রাজধানীর লোক তো হচ্ছে চিটাগং এর ওরা। কারণ চিটাগং রাজধানী হয়ে গেছে। আপনি মফ হয়ে গেছেন।
তাহলে আপনি চিন্তা করছেন যে কত বড় একটা সাইকোলজিক্যাল ইয়ের ঘটনা ঘটে। এরকম ঘটনাটা তো এরকম ঘটছে। তাহলে এইটা ঘটছে কখন? এটা ঘটছে এই যে বঙ্গবন্ধু ভঙ্গ রদ করলো সেই সময়। ধরেন পরে যে ইয়েটা হলো, হ্যাঁ? প পরে যে আপনার অ্যাম ৪৭ এ, হ্যাঁ? যে ইয়ে হইলো আপনার বাংলা ধরেন ইন্ডিয়ার ভিতরে গেল কিছু ইয়ে হইলো কিছু। এটা হচ্ছে ধরেন এটা তো ওই যে ৫ এই তো এটা হইছে, তাই না? ৫ এই তো হইছে। মানে ব্যাপারটা হচ্ছে ৫ এ যে হইছে এবং ৫ এ ওটার পক্ষে যারা পলিটিক্স করছে, কে পলিটিক্স করছে? মুসলিম লীগ। তথা এই পূর্ববঙ্গের মুসলমানরা ওটার পক্ষে পলিটিক্স করছে না? এই বঙ্গভঙ্গের পক্ষে। তারা ১১-১২ তে তারা হারছে। কারণ বঙ্গভঙ্গ রদ হইছে। তারা হচ্ছে আবার জিতছে হচ্ছে আপনার ৪৭ এ। মানে এটা কিন্তু একটা কন্টিনিউশন। খেয়াল করেন, এটা কিন্তু একটা কন্টিনিউশন। আর ওদিকে দিল্লিতে যে গেল, এটা আমি একটা সময় আমি খুবই জটিল একটা জিনিস খেয়াল করলাম যে আপনার ধরেন দিল্লি কখনকার শহর? দিল্লি আমি হিস্ট্রিতে আমি যেটা দেখতে পাই এটা হচ্ছে মুসলমানদের বানানো শহর। দিল্লি আগে শহর তো ছিল না। এবং এই যে মুসলমানদের বানানো শহর, এর আগে আপনি যদি প্যান ইন্ডিয়ান বা প্যান হিন্দুস্তান কোন এম্পায়ার দেখেন, সেটা কোনটা? সেটা ধরেন সেই মৌর্য, গুপ্ত ওরাই তো, তাই না? সেই সময় এই প্যান ইন্ডিয়ান বা প্যান হিন্দুস্তান ক্যাপিটাল কোনটা ছিল? বিনা ক্যাপিটাল ছিল কিন্তু এদিকে। মানে ধরেন এই আম আম আমরা আমরা কিসে পড়ি? আমরা হচ্ছে ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে, তাই না? ইস্টার্ন পার্টে ছিল ক্যাপিটাল। অ্যাম তো সেইখান থেকে জিনিসটা ধরেন এই যে পরে যে ইয়েটা হলো, তারা কিন্তু হচ্ছে এখানে হিস্ট্রির একটা গ্যাপ তৈরি হয়েছে। পরে যে মুসলমানরা আসছে, তারা যে এম্পায়ারটা বানাইছে, সেটার তারা ক্যাপিটাল বানাইছে দিল্লিকে। তারা কিন্তু হচ্ছে ধরেন এই বিহার-টিহার এইগুলাকে ইয়ে করে নাই। তারা ওই জায়গাকে সিচুয়েট করছে। এটার কারণ কিন্তু কোনোভাবেই ধরেন অন্য কিছুই না। এটা স্রেফ হচ্ছে যে তারা যাদের লগে তাদের পলিটিক্যাল রিলেশন আছে, যাদের কাছাকাছি থাকা। ধরেন আপনি চিন্তা করেন যে আ আপনার হিন্দুকুশের ওই পাশ থেকে এই পাশে আসতেছে কি দিয়া? খাইবার পাস দিয়ে আসতেছে। তো এখন এই খাইবার পাসের ধরেন এই পাটনা কত দূরে আর দিল্লি কত দূরে এরকম চিন্তা করেন। দিল্লি। আমি বুঝাতে পারছি? ধরেন মানে আ তো দিল্লি এইভাবে হচ্ছে যে একটা একটা কাইন্ড অফ ধরেন ক্যাপিটালি বানানো। কিন্তু যেটা ঘটছে যে এই ইস্টার্ন ইন্ডিয়ার যে ডমিন্যান্স, সেইখান থেকে জিনিসটা হচ্ছে যে ওইখানে গেছে। এরপরে হচ্ছে যে বিভিন্ন সময়ে আপনার এইটা ইস্টার্ন ইন্ডিয়া অলওয়েজ এই চেষ্টাটা করতেছিল। কারণ একটা হচ্ছে এই শাখার ভিতর দিয়া। ইভেন ধরেন এই যে মুর্শিদাবাদের নবাব, সেটাকেও আপনি হচ্ছে যে এইটার কন্টিনিউশন দেখতে পারেন। মানে আপনি যদি এই পলিটিক্যাল লোকেশন অর্থে চিন্তা করেন, পপুলেশন অর্থে চিন্তা করেন, তাইলে অশোকের রিয়াল যে সাকসেসর, সে হচ্ছে আসলে মুর্শিদাবাদের নবাবরা। ধরেন এই যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব না তারা? তো রিয়াল মানে অশোকের রিয়াল সাকসেসর হচ্ছে মুর্শিদাবাদের নবাবরা। তো সেইটা হচ্ছে ধরেন এই সেন্টারটা পরে ইংরেজরা আবার দিল্লিতে নিয়ে যায়। ওই আ আ সিম্বলিক ওই মিনিংটা ক্রিয়েট করার জন্য। এবং এই ঘটনাটা হচ্ছে ধরেন এই যে ইংরেজরা যে ঘটাইলো, তখন কলিকাতার যেই ইয়েটা হয় আ কাইন্ড অফ যেই ধরেন ইনফিউরিটি হয়। মানে এটা তো আসলে ধরেন ওই যে পেটি কতগুলা বিষয় নিয়ে বিজি থাকা যে যখন যাতে হচ্ছে যে বড় জিনিসগুলো হচ্ছে ধরেন নজরের আড়ালে চলে যায়। ধরেন এগুলো নিয়ে চিন্তা করার টাইমই পায় না। মানে ওই যে আমি $1 90s দের কথা বলছি না? এই $1 90s এর মতো। তারা হচ্ছে ধরেন কে কার কি এরকম কে ছোট কবি, কে বড় কবি এগুলো নিয়ে চিন্তা ভাবনা অনেক করে। হ্যাঁ? কিন্তু আপনার যদিও আমার এই কথা এখন আসলে এটা তো ফানি হয়ে গেছে। কারণ এখন তো তারাই ক্ষমতায়। তা তারা দেশ দুনিয়া নিয়ে এত চিন্তা না করলে তারা হচ্ছে এত বড় পদে যায় কেমনি?
হ্যাঁ, ডেফিনিটলি তারা খুবই ইম্পর্টেন্ট চিন্তা করতেছিল। আর আমি কি করব? এটা যদি ডরাইয়া কই তাহলে মেবি উইথড্র করা উচিত আমার। ওকে। তো এখন আমার ইয়েটা হচ্ছে যে ধরেন এই যে এ এই 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 ইত্যাকার পলিটিক্যাল কন্টিনিউশন এ যেটা ঘটলো আমি এই কমিউনাল এই জায়গাটা আমি গেছিলাম হচ্ছে ইসের জায়গা থেকে যে হিন্দু যে এটা হিন্দু করে না মানে আরএসএস করে বা ইসকন করে বা বিজেপি করে এটার বলতে গিয়ে আমি বলছিলাম যে পাকিস্তান এবং ইন্ডিয়া যখন হয় তখন এরকম একটা মিথ গুজব ছড়ায় যে পাকিস্তানে তো কোনো হিন্দু থাকতে পারবে না, ডেফিনেটলি ইন্ডিয়ায় কোনো মুসলমান থাকতে পারবে না, এরকম একটা গুজব ছড়াইছিল। ইন্টারেস্টিংলি এই গুজব পুরোটাই হচ্ছে শিক্ষিতদের মধ্যে এবং এটা বিশ্বাসও করছে শিক্ষিতরা, অশিক্ষিতরা এটা বিশ্বাস করে নাই। যে কারণে আপনি দেখবেন যে 47-এর পরে এই পাকিস্তান থেকে যে মাইগ্রেট করছে তাদের বেশিরভাগ হচ্ছে আপনার শিক্ষিত আপার কাস্ট হিন্দু। নিচের দিকের লোকজন এরা এটা ইয়ে করে নাই। আর ওদিকে হচ্ছে যে গরিবরা এটা করে নাই। ওদিকে ওই শিক্ষিত গুলো আসছে এবং তারা এসে যে আনিসুজ্জামানরা হয়েছে, বুঝছেন? আর গরিব যারা এই গরিবরা কিন্তু তাদেরকে খেদাইয়া না দিলে তারা আসে নাই, সেটা আপনি পাবেন এই বিহারীদের ভিতরে। তাদের কাছে যে একদম পিটাইয়া লিটারালি খেদাই দিছে, তারপরে তারা গেছে। এখনো বাংলাদেশে আপনি যদি গরিব হিন্দুদের কথা দেখেন তাদের কিন্তু ধরেন ওই অর্থে দখল টখল কইরা খেদাইয়া না দিলে তারা ওইভাবে আমি যাইতে দেখি না। আমারই অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ধরেন আহ এই দেশ নিয়েই তাদের তাদের যে চিন্তা ভাবনা ধরেন এক হিসাবে তাদের বাংলাদেশে তো জমি কেনার কথা না, মানে তাদের ব্যাপারে যে মিথ। কিন্তু ধরেন আমার বন্ধু সে হচ্ছে যে জমি কিনতেছে ধরেন নেত্রকোনায় সিলেটে, হ্যাঁ এরকম জমি কিনতেছে। সে কামাই করে ব্যাংকে চাকরি করে তারপরে সে এটা করতেছে। তো এটা ধরেন এবং সে ইন্টারেস্টিংলি সে হচ্ছে পাল। হ্যাঁ, তো ধরেন আপনি এই যে এই জাত এবং এডুকেশন এগুলোর অনেকগুলো ইয়ে আছে। তো পাকিস্তান আবার পরে যারা গেল, যারা হচ্ছে যে ধরেন এই ওয়েস্ট বেঙ্গলে যাইয়া দেশভাগ লইয়া কান্দাকান্দি করে, এদের একজনের ভিতরেও আমি পাই নাই যারা হচ্ছে ট্রুলি কোনো হামলার কারণে গেছে। কারণ আপনি কি কারো লেখার ভিতরে এটা পড়ছেন? ধরেন শীর্ষেন্দু কেন গেছে? শীর্ষেন্দু হচ্ছে যে এই কান্দাদের একজন বড় কান্দুক। হ্যাঁ, তারপরে ধরেন নচিকেতা একজন বড় কান্দুক। হুম, কেন গেছে? তারপরে ধরেন আপনার সুনীল, এরকম অনেকেই তো। হ্যাঁ, এই যে এই কান্দুকরা এরা কেন গেছে? ধরেন জীবনদের উপরে কি হামলাটা হয়েছে যে কারণে জীবনদের যাইতে হয়েছে? কোন এরকম কি আমরা কিছু পাইছি? নাই তো, এরকম ইতিহাসে কিন্তু আমরা পাই নাই। বরং কলিকাতায় যে জীবনদের অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে গেছে কেন? এটা হচ্ছে যে ওই যে ইতিহাসের একটা ভুল হিসাব। এক হচ্ছে গুজবে বিশ্বাস করা। শিক্ষিতরাই গুজবে বেশি বিশ্বাস করে। এটা হচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং জায়গা। হ্যাঁ? যে এই গুজব ডেফিনিটলি নিচের দিকেও হয়তো সরাইছে। কিন্তু এটা বিশ্বাস করছে বেশি শিক্ষিতরা। বাস্তবে ইন্ডিয়া বা পাকিস্তান কোন দেশেরই এরকম কোনো ছিল না। যে এখানে মুসলমান থাকতে পারবে না, এখানে হিন্দু থাকতে পারবে না, এরকম কোনো অপোজিশন ছিল না। এটার একদম 100% গুজব। ডেফিনিটলি রায়ট-টায়ট ইত্যাদি হইছে। তা তো এখনো হয়। তা তো সকল দেশেই হয়, সকল সময়ই হয়। এম হুম, ব্যাপারটা হচ্ছে অফিসিয়াল পজিশনটা কি সেইটার। তো এই যে লোকগুলা গেল তারা তারা যে এরকম কইরা কান্দে টান্দে, হ্যাঁ? এই লোকগুলো হচ্ছে ধরেন আপনার তাদের মনে অনেক বেদনা। হ্যাঁ? তারা হচ্ছে এই যে বাংলা-টাংলা ইত্যাদি ভাগ-টাগ হয়ে গেল, হ্যাঁ? এরকম। এই সেইম বেদনাটা আবার স্মরণ করে কিছু হচ্ছে যে বাংলাদেশের কিছু লোকজন যারা আপনার আ কলিকাতার ব্যাপারে একটা মিথ ছড়ায় 71 নিয়া। যে খুব হসপিটেবল ছিল। ইন্ডিয়া খুব হসপিটেবল ছিল। এই পুরোটাই ভুয়া। পুরোটাই ভুয়া। ইভেন ইন্ডিয়ার সোসাইটিও হসপিটেবল ছিল না। আসল ব্যাপারটা হচ্ছে আপনি যাদের লেখাজোখা পান, দেখেন এই যে ২৪ এই যে ঘটনাটা ঘটলো না? আপনি হচ্ছে যে ধরেন এই বহু রিক্শাওয়ালা এই ওই বিভিন্ন জন মরছে না? এত বেশি আপনার ইন্টারনেট একটা এরায় থাকার পরেও আপনি কিন্তু এদের কথাবার্তা প্রায় পান না। এদের যেটা পান সেটাও হচ্ছে এই আমাদের মতো কারো একজনের ভয়েসে পান।
তাহলে ওই সময় কি হয়েছিল তাহলে চিন্তা করেন। মানে হচ্ছে ৭১-এ ২টা বড় পপুলেশন ছিল। মানে এই পূবের পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা হচ্ছে ইন্ডিয়া গেছে, এই ২টা ভাগ ছিল বড়। একটা হচ্ছে যারা হচ্ছে রিফিউজি ক্যাম্পে ছিল, আরেকটা হচ্ছে যারা রিফিউজি ক্যাম্পের বাইরে ছিল। মানে হচ্ছে যারা হচ্ছে উপরের ক্লাস, যাদের বন্ধু-বান্ধব ইত্যাদি বা আত্মীয়-স্বজন এটা হচ্ছে কলকাতায় আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে এরা। ধরেন আপনার শেখ সাহেবের শেখ সাহেব তো কলকাতায় পড়ছে। তার পরিচিত লোকজন আছে না? তো মজার বিষয় হচ্ছে যেই লোকগুলো এরকম হচ্ছে যে ধরেন এরকম বোনাই, দোস্ত এরকম এদের গেস্ট হিসেবে ছিল, তারা হচ্ছে এই আতিথেয়তার গপ্প কয়। এবং আপনি হচ্ছে যে ওই ধরেন ইসের রিফিউজি ক্যাম্পে যারা ছিল, যাদের রিফিউজি ক্যাম্পে থাকতে হইছে, বাই ডিফল্ট তাদের কোনো কথাবার্তা আসলে আমরা জানিই না। এরা একদম কমপ্লিটলি মিসিং। তো বাস্তবে রিফিউজি ক্যাম্পে যেটা হইছে, যেমন মনে করেন ইউএন ৫০ টা গাড়ি দিছিল রিফিউজি ক্যাম্পের কাজের জন্য ইউজ করার। সেই গাড়ি ইন্দিরা গান্ধী ব্যবহার করতে দেয় নাই। সেই গাড়ি পড়েছিল। তারপরে ধরেন এই রিফ হ্যাঁ, রিফিউজি ক্যাম্পে যে ইয়েরা হয়, আপনার যে রিলিফ দেওয়া হয়, এই পুরোটাই হচ্ছে যে আপনার ইউএন এই ইয়ে করছে। এবং তাতে ইন্ডিয়ার আসলে লাভ হইছে, বিভিন্ন অর্থে লাভ। কিরকম? যে রিলিফে তো আর সবকিছু দিত না, সবকিছু প্রয়োজনীয় জিনিস পাওয়াও যেত না। ২০ কেজি চাল পাইয়া বা ১০ কেজি চাল পাইয়া ৫ কেজি হচ্ছে মহাজনদের কাছে কম দামে বেচত। বেইচা তারপরে হচ্ছে যে ধরেন ওই মাইয়ার জন্য একটা চুলের ক্লিপ কিনত। কারণ চুলের ক্লিপ তো রিলিফ দেয় না। ফলে মানে কাছাকাছি ধরনের ঘটনা কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের ঘটে। কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে রোহিঙ্গারা তো মানে চোরাগোপ্তা বিভিন্ন ওয়েতে আমাদের ভিতরে ছড়াই পড়তে পারতেছে। এবং এই ভুয়া পাসপোর্ট বানাইয়া মালয়েশিয়া যাইয়া কতগুলো তো জঙ্গলে যাইয়া মরেও, হ্যাঁ? তো ডেফিনিটলি হাসার কথা না। মানে আমি বলতেছি যে এই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু ইন্ডিয়ায় এরকম ইয়ে করার পসিবিলিটি কম ছিল। কারণ এখানে রিলিজিয়ন একটা বড় ইস্যু ছিল। অন্য একটা ইস্যু হচ্ছে ধরেন ওয়েস্ট বেঙ্গল স্পেশালি, ওয়েস্ট বেঙ্গল খুব প্রেশার দিচ্ছিল ইন্দিরাকে। ওয়েস্ট বেঙ্গলের হিউজ প্রেশার ছিল এদেরকে ইসে পাঠাই দেওয়ার, ইন্ডিয়ার অন্যান্য স্টেটে ভাগাভাগি করে দেওয়ার। কিন্তু ইন্দিরা রাজি হয় নাই। কারণ ওয়েস্ট বেঙ্গল ভাবতেছিল যে এটা অনেক লম্বা যুদ্ধ হবে। ফলে এটা খালি তার একলার মাথার উপরে পড়তেছে, এটা অন্যান্য জায়গায় ভাগাভাগি করে নাও। আর ওয়েস্ট বেঙ্গলের মেবি আরো একটা ভয় ছিল, এই যে নকশাল-টকশাল ইত্যাদি এগুলো নিয়া কিছু ঝামেলা হয়তো ছিল। যে এরকম সিচুয়েশনে ওইটা অন্য লেভেলে চলে যাবে। ফলে ধরেন এই যে হসপিটালিটির যে এটা পুরোটা হচ্ছে গপ্প, নাথিং এলস। এটা হচ্ছে যারা গেস্ট হিসেবে ছিল, হ্যাঁ, তারা এইসব গপ্প-টপ্প মারে। তো এখনো তো এরকম কিছু আছে না যে ধরেন এই কোনো একজন প্যালেস্টাইনি সে হচ্ছে আপনার ইসরায়েলের ভিতরে গেস্ট হিসেবে খুব মৌজ-মাস্তিতে আছে, এমন আছে না? থাকতেই তো পারে। হ্যাঁ, কারণ সে যদি বলে যে এই হলো ইসরায়েল রাষ্ট্রের পলিসি, তাইলে আপনি কি বুঝবে? এখন তাহলে হচ্ছে যে ধরেন এই ন্যারেটিভ এর উপরে যে পলিটিক্স দাঁড়ানো, সেই পলিটিক্স এর কি হবে? সেই পলিটিক্স থেকে মানে ধরেন আ যারা হচ্ছে যে এইটার অপোজিশন, তারাও কিন্তু এটারে বিলিভ করে। বুঝছেন? মানে যেমন ধরেন বিএনপি, ইভেন ধরেন জামাত, তাদের ভিতরেও কিন্তু এই ভাবনাটা আছে যে ইন্ডিয়া আমাদের অনেক বড় হেল্প করছে। ধরেন ২ অর্থেই ধরেন যদি বলে যে ইন্ডিয়া অনেক বড় বোমা মারছে, সেটা হচ্ছে এইভাবে যে পাকিস্তান ভাইঙ্গা ফেলাইছে। আমি এখন যে জায়গায় শেষ করি সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন অথবা জানেন না। আমার একটা ধরেন এই যে ইতিহাস এবং রাজনীতির এই যে বোঝাপড়া যার হচ্ছে যে কয়েক টুকরা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। কতটুকু পারছি পারি নাই সেটা অন্য মামলা। কোয়েশ্চেন এর ভিতর দিয়ে হয়তো আমরা আরো ক্লিয়ার হইতে পারবো। কিন্তু এই বোঝাপড়া এবং ইত্যাদি দিয়া আ মানে আমি ভাবলাম যে এটার তো আসলে একটা কন্টিনিউশন দরকার, একটা পলিটিক্যাল কন্টিনিউশন। ফলে আমি হচ্ছে যে আ মেবি কিছুদিন পরে আমার এক ধরনের একটা পলিটিক্যাল খোয়াব আছে। হ্যাঁ? আমি মনে করি আমার দিক থেকে এক ধরনের ডকুমেন্টেশন এবং প্রপোজাল আমি ক্রিয়েট করছি। মেবি আ ধরেন আমরা আ কিছুদিন পরে
কোনো এক সময় আমরা একটা পলিটিক্যাল পার্টি করে ফেলাইতে পারি। হ্যাঁ? তারপরে হচ্ছে যে আমরা ধরেন কোনো একদিন আমি মরা-টরার পরে আপনারা যারা আছেন, হ্যাঁ? তারা এই অলরেডি রাকিব কই? রাকিব ষড়যন্ত্র করতেছে যে এ পার্টি করে তারপরে করে সে দখল করে ফেলবে। সে এবং তারা এরকম, এরকম যারা আছেন, এরকম ধরেন আপনারা কেউ আমি মরা-টরার পরে আপনারা হয়তো দখল করবেন। আমার পার্টি দখল না মানে রাষ্ট্রই দখল করবেন। কারণ আমি মনে করি ধরেন আমরা এই এই ধরনের পলিটিক্যাল এবং হিস্ট্রিক্যাল বোঝাপড়ার থেকে একটা দল বানায় যদি রাষ্ট্র দখল করতে পারি, সেইটা হচ্ছে অ্যা আ জনগণেরই দখল হবে আরকি। এবং আমরা হচ্ছে ধরেন এই যে আমার যে দরবার, হ্যাঁ? এই দরবারটা itself পাবলিকের খাদেম হয়ে যাবে। এখন ধরেন আমার এই প্রোগ্রামের আজকের একটা ধান্দা ছিল এরকম যেটা আমি ধরেন এখান থেকে কনটেন্ট বাই আমি হচ্ছে যে YouTube এ একটা চ্যানেলের মতো বানায়ে ইয়ে করব। মানে আমি ওই আমার পোস্টেও যেটা লিখছি যে, "আসেন আমারে বাজাই দেখেন।" জাস্ট হচ্ছে যে আমি কে? মানে আমি ধরেন অনেকদিন যাবৎ লেখাজোখা করি-টরি। হুম? কিন্তু আমারে তো আসলে লোকে ওইভাবে দেখে নাই বা চেনে না। ফলে হচ্ছে এইরকম আরকি। এত আ এ একটা পার্টি হয়তো বানাবার একটা চিন্তা আছে। আমি এটার নাম দিছি হচ্ছে শান্তি সুখ পার্টি। তো এটা উম আ আ শান্তিরে আমি একটু আগে রাখছি। আগে রাখার কারণ হচ্ছে ধরেন আমার মনে হয়েছে যে শান্তি আগে। মানে সুখের প্রিকন্ডিশন হচ্ছে শান্তি। সেই অর্থে শান্তি সুখ। কিন্তু এ তো আর আমার একার মামলা না। যখন আমরা এটা বানাবো মানে এগুলো ধরেন পার্টির নাম, কনস্টিটিউশন কি হবে না হবে, হ্যাঁ? এই জিনিসগুলো ডেফিনিটলি অন্য অনেকে যখন এটার সাথে আমরা একসাথে করব, তখন দেখা যাবে যে আমারটাই নাই। ইভেন আমারই বাইর করে দিছে। আসলে রিয়েলি কিন্তু এই ঘটনা ঘটে। এ এতেও আমার আপত্তি নেই। আমি আমি আম আমি সবচেয়ে হ্যাপি হব যদি ধরেন রিয়েলি আমার যে পলিটিক্যাল হিস্ট্রিক্যাল থিংকিং সেইখান থেকে একটা পার্টি বড় হয় এবং রিয়েলি আমারে কিক আউট করে। অনু ভাই আপনি কি সিংহ হইতেছেন? কিক আউট করলে হচ্ছে যে আমি অন্য যে জিনিসগুলো করতে চাই এটার আমার টাইম বাড়বে। এটা আমার মনে হয়। কারণ আমার পলিটিক্যাল খোয়াবটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা তো ধরেন আমার প্রেসিডেন্ট বা এটা হওয়া তো না। আমার তো আসলে ধরেন সার্টেন একটা পলিটিক্যাল থিংকিং। না, ক্ষমতা আমি চাই। আমি বলছি যে যদি কিক আউটও করে অনু ভাই নিজে তাতেও হচ্ছে যে আমার হবে আরকি। মানে আমার মেইন আগ্রহ হচ্ছে আমার যে পলিটিক্যাল এবং হিস্ট্রিক্যাল যেই ভাবনা, সেইটার একটা পলিটিক্যাল এক্সপ্রেশন সেইটা থাকা আরকি। তারপরে কিকড আউট হইলাম। তখন আর বরং আমার অন্য কাজ কামের টাইম বাড়বে।